হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি সবাইকে আমাদের বিন্যাস ও সমাবেশ অধ্যায়ের অষ্টম পর্বে। এবং মোটামুটি আজকের ক্লাসেই আমাদের এই চ্যাপ্টারের সবগুলা কনসেপ্ট এবং প্র্যাকটিস শেষ হয়ে যাবে। এরপর আমি আরও কিছু ক্লাস নিব, সেটা পরবর্তীতে এই চ্যাপ্টারের সিকিউ বা এমসিকিউ সলভিং ডেডিকেটেডভাবে এবং অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন সলভিং। যেহেতু এই চ্যাপ্টারটা সেই এইচএসসি 2020 সালে পড়া হয়েছিল, দেন আবার এখন 26 সালে পড়া হচ্ছে, মানে 26 ব্যাচের জন্য মাঝখানে 5টা ব্যাচ এই চ্যাপ্টার পড়েনি, তাই আমি চাচ্ছি একদম পূর্ণাঙ্গ একটা প্লে লিস্ট দিতে। বাট ওই কোয়েশ্চেন সলভিং ক্লাসগুলো পরে দিতে চাচ্ছি। আপাতত তোমাদের রেসপন্সটা দেখি, আর 8টা ক্লাসে তোমরা পুরো কনসেপ্টগুলোকে ক্লিয়ার করো। কারো কোনো ডাউট হলে ডাউট সলভিং ক্লাসও যদি রাখা লাগে, ওইভাবে চিন্তা ভাবনা করে পরবর্তীতে আমি সেটা ভেবে দেখব। ঠিক আছে? তো আজকের ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, চ্যাপ্টারের শেষ ক্লাস। তবে আমার কাছে মনে হয় যে সমাবেশে যতগুলো ক্লাস করলাম, গত ক্লাস আর আজকের ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিছু স্পেশাল কনসেপ্টগুলো বা মানে যেই কনসেপ্টগুলো একটু আলাদা, একটু ভিন্নভাবে তোমাকে থিঙ্কিং করতে শিখাবে। মানে পুরো চ্যাপ্টার ধরেই তো আমরা অনেক কিছু শিখতেছি, বাট আমার কাছে মনে হয়েছে এই দুটো ক্লাসে এসে যে থিওরিগুলো তুমি নতুনভাবে পাবা, এগুলো একটু এক্সট্রা অ্যাড করবে। মানে দেখবা সমাবেশের শুরুতে আমরা অনেক কিছু যে শিখছি তা না, বিন্যাসে যা যা শিখে আসছিলাম সেটারই একটু কন্টিনিউয়েশন হয়েছে। বাট এই দুইটা ক্লাসে একটু নতুন কিছু শিখতেছে, যেটা আরেকটু চিন্তা ভাবনার মধ্যে ভিন্নতা যোগ করতেছে, তাই না? আরেকটু ডাইমেনশন অ্যাড করতেছে। ঠিক আছে, আমরা এত কথা না বলি, আমরা চলো ঢুকে যাব পড়ার মধ্যে। প্রথমেই অনেক গুরুত্বপূর্ণ একটা প্রয়োগ আমাদের সমাবেশে, সেটা হচ্ছে জ্যামিতিক প্রয়োগ। এটা অনেকে চ্যাপ্টার একদম শুরুর দিকে পড়ে, আমি আলাদা করে রাখছি যাতে একদম ফ্রেশভাবে একটা ক্লাসের স্টার্ট থেকে আমরা দেখতে পাই। ঠিক আছে, প্রথমে হচ্ছে সরল রেখা গঠন। সরল রেখা গঠন বলতে আমি কি বোঝাচ্ছি? ধরো ফর এক্সাম্পল আমার কাছে কিছু বিন্দু আছে, 1টা 2টা 3টা 4টা 5টা। ফর এক্সাম্পল আমি এরকম 5টা বিন্দু নিলাম। ঠিক আছে, আমি তোমাকে বললাম এই 5টা বিন্দু থেকে তুমি মোট কতটি সরলরেখা গঠন করতে পারবে। একটা সরলরেখা কিভাবে গঠন হয় বলো তো? তোমরা যখন ক্লাস 9-10-এ ছিলা বা এখনো যারা সরলরেখা চ্যাপ্টার পড়ে ফেলছো, দেখবা তোমার 2টা বিন্দু জানা থাকলে একটা সরলরেখার সমীকরণ বের করা যায় বা এর ঢাল বের করা যায়। কেন? কারণ 2টা বিন্দু একটা সরলরেখার বৈশিষ্ট্য নির্দেশ করে দেয়। অর্থাৎ 2টা বিন্দুকে যোগ করে তুমি একটা সরলরেখা পেতে পারো। কীরকম দেখো, ফর এক্সাম্পল আমি একটা লাইন নিচ্ছি, এই যে এই দুইটা যে পয়েন্ট, এদেরকে আমি অ্যাড করে দিচ্ছি, দেখো একটা সরলরেখা পেয়ে গেলাম। ইভেন তুমি চাইলে এই দুইটা পয়েন্টকে অ্যাড করতে পারো, আরেকটা সরলরেখা পাইলাম। ইভেন আমি এই দুটাকে অ্যাড করতে পারি, আরেকটা রেখা পাইলাম। ধরো আমি এখন এই দুটাকে অ্যাড করতেছি, আরেকটা রেখা পাইলাম। এখানে একটা ছোট দাগ পড়ে গেছে, এটা দূর করে দিই। ইভেন তুমি এই দুটাকে অ্যাড করতে পারো। মানে এভাবে ম্যানুয়ালি তুমি অনেকভাবে তো করতেই পারো, বাট আমি চাচ্ছি যে এখানে বেসিকটা একটু লক্ষ্য করো কি হচ্ছে। প্রতি দুটি বিন্দুকে অ্যাড করে তুমি একটি সরলরেখা তৈরি করতে পারতেছ। তাহলে একটা সরলরেখা কিভাবে তৈরি হয়, বা তোমাকে অনেকগুলো বিন্দু দেওয়া আছে, তুমি কি আমাকে বলতে পারবা মোট কতগুলো সরলরেখা হবে? এখানে কিন্তু এই কয়েকটাই না, আরও হতে পারে। যেমন তোমার যদি কোনাকুনি যোগ করতে, আমি তো একদম সব স্ট্রেইট যোগ করে দিছি, বাহুর মতো, একটা বহুভুজের বাহুর মতো, তাই একদম সিম্পল দেখাচ্ছে। এইভাবেও তো যোগ করা পসিবল ছিল। সেরকম অনেকগুলা কিন্তু সরলরেখা পাওয়া সম্ভব। সো তুমি তো গেস করে করে বা এইভাবে হাতে ধরে ধরে ক্যালকুলেট করবা না। যদি বিন্দু 100টা থাকে 200টা থাকে, এত সময় কি পাবা সবগুলো অ্যাড করে করে বের করা? সেটা পসিবল না। তাহলে কিভাবে তুমি বের করতে পারো যে কতগুলো সরলরেখা গঠন সম্ভব যদি কিছু বিন্দু দেওয়া থাকে? একটু খেয়াল করো, একটা সরলরেখা গঠিত হয় দুটি বিন্দু যোগ করে। তার মানে তুমি যতভাবে একটা জোড়া তৈরি করতে পারো বা যতভাবে দুটি বিন্দুকে বাছাই করতে পারো, সেটাই কি সরলরেখার কাউন্ট না? মানে এটা আসলে সমাবেশ নির্দেশ করতেছে। কেন বিন্যাস না? কেন বিন্যাস না একটু ভাবো। ধরো আমি এই পয়েন্টের সাথে এই পয়েন্টকে যোগ করা যা কথা, উপরেরটার সাথে নিচেরটা যোগ করা কিন্তু একই কথা। মানে এখানে ক্রম ম্যাটার করতেছে না যে কোনটাকে আগে নিলাম কোনটাকে পরে নিলাম। এটা কি ম্যাটার করে কোনটা উপরে কোনটা নিচে? না, আলটিমেটলি সেটা একটা সরলরেখাকেই বোঝাচ্ছে। তার মানে এটা কিন্তু শুধু সিলেক্ট করা বা বাছাই করা। সো সরলরেখা গঠন কিন্তু একটা সমাবেশ বা জ্যামিতির মোটামুটি সব ধরনের প্রয়োগে তুমি দেখবে সমাবেশের মধ্যে পড়তেছে। তাহলে তুমি কিভাবে এতগুলো বিন্দু থেকে সরলরেখা গঠন করতে পারো? দুটি করে বিন্দু বাছাই করে। তার মানে আমি যদি তোমাকে বলি, এই যে দেখো আমরা সরলরেখা টাইপটা পড়তেছি, যে আমাদের কাছে মোট nটি বিন্দু আছে, মোট nটি বিন্দু আছে, nটি বিন্দু আছে। সেখান থেকে কতগুলো সরলরেখা গঠন সম্ভব? তুমি বলবা n থেকে দুটি সরলরেখা, দুটি বিন্দু, nটি বিন্দু থেকে দুটি বিন্দু যতভাবে বাছাই করা যায় ততগুলা সরলরেখা গঠন সম্ভব। তাহলে তুমি করবা কি, যে nটি থেকে দুটি বিন্দু বাছাই করা যায় nc2 উপায়। সেখানে সরলরেখা পাওয়া যাবে nc2টা। বাট এখানে একটা শর্ত আছে। কি শর্ত? এটা তখনই সত্য হবে যদি তিনটি বিন্দু, কোনো তিনটি বিন্দু সমরেখ না হয়। ব্র্যাকেটে লেখো, কোনো তিনটি বিন্দু সমরেখ না হয়। কোনো তিনটি বিন্দু, কেন আমি তিনটি বলতেছি, তিনটি বিন্দু, এগুলো তোমাদের জানার কথা অলরেডি, বিন্দু সমরেখ না হয়, এই শর্তটা মানতে হবে, তখনই সরাসরি কাউন্টটা nc2 আসবে। কেন দেখো, আমি দুটি বিন্দু কেন বলি না, আগে এটা বলি। ধরো কোনো না কোনোভাবে দুইটা বিন্দু একটা রেখার উপর অবস্থান করবেই,
মানে তুমি র্যান্ডমলি এখানে একটা বিন্দু দাও, আরেক জায়গায় একটা বিন্দু দাও, আলটিমেটলি ওদের কানেক্ট করা যাবেই। সো দুটি বিন্দু একটা রেখার উপর থাকবে, এটা স্বাভাবিক। এই জন্যই আমরা NC2 উপায় সরলরেখা গঠন করতে পারতেছি। বাট আমি বললাম কোনো তিনটা একটা রেখার উপর থাকবে না। কেন দেখো একটু বুঝো। ফর এক্সাম্পল আমার এখানে মাঝখানে আরেকটা বিন্দু আছে, এই যে রেড বিন্দুটা, এই এই তাহলে এই তিনটা বিন্দু দিয়ে যেই রেখাটা, একটু খেয়াল করো, এই যে রেখাটা, এটাকে যদি আমি একটু একটা ভিন্ন কালার দেই, ইয়েলো কালার হলো না কেন? এই যে হয়েছে, দেখো একটা ভিন্ন কালার দিচ্ছে। দেখো তো এই তিনটা বিন্দু একটা রেখার উপর অবস্থান করতেছে। তুমি আমাকে বলো তিনটা বিন্দু থেকে তুমি মোট কত ধরনের সরলরেখা পাওয়ার কথা? তোমার নলেজ কাজে লাগাও। দেখো আমি তিনটা বিন্দু নিচ্ছি, তিনটা বিন্দু থেকে তুমি কত ধরনের সরলরেখা পাবা? ধরো এই যে আমার তিনটা বিন্দু, তুমি কি করতে পারো? ধরো আমি হাত দিয়ে দিতেছি, এই দুইটা কানেক্ট করতে পারো, এটা কানেক্ট করতে পারো, এটা কানেক্ট করতে পারো, আর কি কোনোভাবে কানেক্ট করতে পারো না? তুমি তিনটা বিন্দু থেকে তিনটা রেখা তৈরি করতে পারো। এভাবে চিন্তারও দরকার নেই, তুমি তিনটা বিন্দু থেকে দুটি করে বাছাই করো। 3C2 এটা কয় উপায়ে করা যায়? ভ্যালুটা বের করে দেখো, 3 × 2, নিচে হচ্ছে 2 × 1, সো আলটিমেটলি কিন্তু 3 চলে আসবে। তার মানে তিনটি বিন্দু থেকে দুটি বাছাই করে তুমি সরলরেখা গঠন করতে পারো তিনটি। বাট এই ক্ষেত্রে তাকায় দেখো সরলরেখা কয়টা আসছে? ইয়েলো একটাই লাইন আসছে, অর্থাৎ যেই এরা একই লাইনের উপর পড়ে গেছে, এই দুইজন মিলে যে রেখা গঠন করে, এই দুইজন মিলে যে রেখা গঠন করে, ইভেন প্রান্তের দুইজন মিলে সেই একই রেখাই গঠন করে। সো ওরা তিনটা রেখাই গঠন করছে ভাইয়া, বাট আলটিমেটলি সেটা একই রেখা। সো কাউন্ট তো বাড়ানো যাবে না, কাউন্ট এটা একবারই কাউন্ট হবে, তিনবার কাউন্ট হবে না। তার মানে এই যে কোনো তিনটি বিন্দু একটা রেখার উপর যদি পড়ে যায়, তাহলে সরাসরি NC2 আসবে না, কাউন্ট কমে যায়। এই যে দেখো আসার কথা ছিল 3C2 মানে তিনটা, বাট আসতেছে মাত্র একটা, ইয়েলো লাইনটা কমে গেল না কাউন্টটা। এই জন্যই আমি বলছি এই শর্তটা প্রযোজ্য। তাহলে আমরা এখন চলো সেকেন্ড ধাপে যাই। যদি কিছু সংখ্যক আমার কি হয় বলো, সমরেখ হয়। এই যে বলছি NT বিন্দু আছে, NC2 হবে তোমার সরলরেখার সংখ্যা যদি কোনো তিনটি বিন্দু সমরেখ না হয়। আর যদি সমরেখ হয় তখন কি হবে? তাহলে চলো উপরে আরেকটু অ্যাড করি, চলো আমি বললাম x সংখ্যক সমরেখ, মানে xটা বিন্দু তোমার একটা রেখার উপরে বসে আছে, x সংখ্যক সমরেখা। এবং তোমার বোঝার কথা x এর মান কিন্তু 3 বা 3-এর চেয়ে বেশি, কারণ দুইটা তো এমনিই একটা রেখার উপর পড়বে, তিনটা পড়লেই তো ঝামেলা, চারটা পড়লেই তো ঝামেলা, চারটার রেখাগুলো সব একটা রেখাকেই নির্দেশ করবে, তাই না? ঝামেলা না? তার মানে যদি x সংখ্যক সমরেখ হয় তখন কি আসবে? তখন আগের মতো NC2 আসবে না। দেখো NC2 হচ্ছে আসার কথা, বাট আসবে না, কিছু কম আসবে। কি কম আসবে? ওই যে ওই এক্সটা তো একটা রেখার উপর থাকতেছে, সো ওদের নিয়ে কতগুলো রেখা পসিবল ছিল? দুটি করে বিন্দু নিয়ে XC2টা না? তাহলে ওই এক্স সংখ্যককে নিয়ে XC2টা পসিবল ছিল, বাট সেটা তো পসিবল হচ্ছে না, তাই দেখো মোট থেকে ওটা বিয়োগ দিয়ে দিছি, সেই সবগুলোর জায়গায় একটা পাওয়া যাচ্ছে, তাই দেখো যোগ 1। আবার জিনিসটা চিন্তা করো, তোমার কোনো তিনটি বিন্দু সমরেখ না হলে দুটি করে করে তুমি রেখা তৈরি করে ফেলতা NC2টা, বাট দেখা গেল এক্সটা তো সমরেখ, তারা একই রেখার উপর অবস্থান করে, তাহলে তাদের যতগুলা রেখা পসিবল ছিল তারা ঘুরে ফিরে একটি রেখা। তাহলে ওই সবগুলার যে কাউন্ট XC2, ওই সরলরেখাগুলো বাদ দিতে হবে না, আবার বাদ দিলেও কিন্তু হবে না, একটা দিতে হবে, কারণ তারা সবাই মিলে একটাকে প্রকাশ করতেছে, বুঝছো? তাই হলো প্লাস। ওই যে আগেরটার কথা চিন্তা করো, যেখানে তিনটি বিন্দু মিলে যতগুলো আসার কথা তার জায়গায় মাত্র একটা সাপ্লাই দিছে, তাহলে -3C2 হয়ে যাবে, কিন্তু 1 যোগ হবে। কথাটা বুঝতে পারলাম কিনা? তাহলে নিচেরটা হচ্ছে যদি সমরেখ হয় তখন তুমি ব্যবহার করবা, আর উপরেরটা আমরা অ্যাজিউম করে নিছি যে কোনো তিনটি বিন্দু সমরেখ নয়। ক্লিয়ার হলা কিনা? আরেকবার একটু চিন্তা করো যে তোমার দুটি করে বিন্দু যোগ করে একটা রেখা পাওয়া যায়, রাইট? এখন যদি 4-5টা বিন্দু একটা রেখার উপরই থাকে, ওদেরকে যোগ করে যত রেখা পাবা তারা দিন শেষে একটি রেখাই বুঝাচ্ছে, তাহলে ওদের যে রেখাগুলো সেটা নেওয়া যাবে না, বাদ দিতে হবে। আবার পরিপূর্ণভাবে বাদ দিলে হবে না, ওখান থেকে একটা তো পাওয়া যায় অ্যাটলিস্ট, তো সেই একটা আবার যোগ দিস। বুঝছি? একটু চিন্তা করতে হবে, আমি যতই বলি মানে জিনিসটা তোমাদের একটু ভাবতে হবে, চিন্তা করতে হবে। বুঝতে পারলা কিনা? আশা করি সরলরেখা গঠনের এই দুইটা টাইপ তোমরা বুঝতে পারছো। তাহলে আমি একটু এখানে মার্কিং করে দিই যে আমাদের দুইটা কেস হইতে পারে, যে এনটা বিন্দু আছে, কোনো কিছু সমরেখ না, মানে কোনো তিনটা সমরেখ না, দুইটা তো এমনি রেখার উপর পড়বে, কোনো তিনটা সমরেখ না, তখন সরাসরি চলে আসবে NC2। কেন? দুইটাকে যতভাবে বাছাই করতে পারবা ততটাই রেখা পাওয়া যাবে, রাইট? বাট যদি কখনো সমরেখ চলে আসে, এবং সেই কাউন্টটা আমি দেখো ধরছি, এক্স সংখ্যক হচ্ছে সমরেখ, বলে দিই এক্স কিন্তু অবভিয়াসলি গ্রেটার দেন অর ইকুয়ালস টু 3, যে তিনটা সমরেখ বা এর চেয়েও বেশি সমরেখ, তখন তাদেরকে যোগ করে যে রেখাগুলো পাওয়া যায়, রেখা কিভাবে পাওয়া যায়? যতগুলা বিন্দু সেখান থেকে দুইটাকে বাছাই করো, XC2, সেটা বিয়োগ যাবে, কেন? তাদের জায়গায় একটা পাওয়া যাচ্ছে, তাই 1 যোগ হয়েছে। এই 1 যোগ কেন হইলো অনেকে বুঝে না, তোমরা বুঝলা কিনা আমাকে বলো। ক্লিয়ার? ঠিক আছে, ঠিক আছে। এবার চলো আমরা সরলরেখা থেকে চলে যাই ত্রিভুজে। ত্রিভুজ গঠন, বলো তো ত্রিভুজ কিভাবে গঠন করা যায়? এটা জাস্ট এক স্টেপ ফার্দার।
বুঝছো? সরলরেখায় হচ্ছে তুমি দুইটা বিন্দুকে যোগ করে দিলেই হয়ে গেছে। বাট দেখো একটা ত্রিভুজ গঠনের জন্য তোমার 1 2 এই হলো 3, তিনটা বিন্দুকে যোগ করতে হলো। আরো বিন্দু থাকতে পারে, ধরো আমি আরেকটা ভিন্ন ত্রিভুজ আঁকাচ্ছি, এই যে 1, এই যে 2, ইভেন এই যে দেখো 3। দেখছো, এরকম করে তুমি তিনটা বিন্দু নিয়ে নিয়ে বিভিন্ন কম্বিনেশনে চাইলে যোগগুলো করতে পারো, রাইট? সো ত্রিভুজ গঠনের জন্য তোমার তিনটা বিন্দুকে অ্যাড করার প্রয়োজন হচ্ছে। ত্রিভুজ গঠনের জন্য তোমার সরলরেখার বেলায় কিন্তু দুইটাকে অ্যাড করা লাগছে। তাইলে এই ক্ষেত্রেও যদি আমি তোমাকে বলি এনটি বিন্দু আছে, আমরা এবার ত্রিভুজ নিয়ে পড়তেছি, আমি যদি বলি আমাদের এনটা বিন্দু আছে, এনটা বিন্দু, মোট হচ্ছে আমাদের এনটা বিন্দু আছে, এনটা বিন্দু আছে। আপাতত সমরেখাও বাদ দাও, সমরেখা তো এখনো যায়নি। তাহলে এনটা বিন্দু থেকে তুমি কতগুলো ত্রিভুজ গঠন করতে পারবা? তুমি তিনটি বিন্দু বাছাই করতে পারো, কিন্তু NC3 উপায়, তাই না? যতভাবে তিনটা বিন্দুকে বাছাই করবা ততগুলাই তো বিভিন্ন ধরনের ত্রিভুজ গঠন সম্ভব, তাই না? সো আমার এনটি বিন্দু থাকলে ত্রিভুজ সংখ্যা আসবে ওই যে আগের মতো, তুমি এনটা থেকে তিনটা বিন্দুকে যতভাবে বাছাই করলে, রাইট? বাট এখানেও শর্ত প্রযোজ্য, আগের মতো বলে দাও যে কোনো তিনটি বিন্দু সমরেখ নয়, কোনো তিনটি বিন্দু। অনেকে ভুল করে যে দুটি বিন্দু সমরেখ। ভাই, ত্রিভুজ গঠনও করতেছো, তখনও দেখো দুইটা বিন্দুকে তো যোগ করা লাগতেছে, তারা তো একটা রেখার উপর অবস্থান করতেছেই, এটা তো মাস্ট, তাই না? সো এটা কিন্তু অবশ্যই কোনো তিনটি বিন্দু সমরেখ নয়, এইভাবে চিন্তা করতে হবে, তিনটি বিন্দু সমরেখ নয়। অলরাইট, ঠিক আছে। এরপর ওই যে আগের মতো আবার চিন্তা করো, এখন যদি কোনো দুটি বিন্দু বা সরি কোনো তিনটি বিন্দু সমরেখ চলে আসে, তাহলে ঝামেলা কি? তাহলে ঝামেলা হচ্ছে, ধরো ফর এক্সাম্পল আমি এখানে নিলাম এই যে 1 2 3, বলো কোনোভাবে এই রেড তিনটা বিন্দু থেকে তুমি ত্রিভুজ গঠন করতে পারবা? পারবো না তো। কেন? কারণ এরা একটা রেখার উপর অবস্থান করতেছে, ওদেরকে যদি আমি যোগ করি, ত্রিভুজ কিভাবে গঠিত হয়? আসলে কিন্তু সরল রেখা দিয়ে ত্রিভুজ গঠন হয়, তিনটা সরল রেখা তৈরি হয়েছে, তাই একটা ত্রিভুজ পাওয়া গেছে। এটা কি চিন্তা করছো? প্রতি তিনটা সরল রেখা একটা ত্রিভুজ গঠন করতেছে, তিনটা সরল রেখা পরস্পরকে ছেদ করে, তাই না? এরকম না? দেখো এই একটা রেখা, এই একটা রেখা, এই একটা রেখা, তিনটা রেখা পরস্পরকে ছেদ করে আলটিমেটলি একটা ত্রিভুজ গঠন করতেছে। সো এই ক্ষেত্রে তিনটা রেখা তো একই রেখাই, তাহলে কি করে ত্রিভুজ গঠন করবে? তার মানে আমি যদি এখন আগের মতো বলি, যেখানে x সংখ্যক হচ্ছে সমরেখ, এন্ড অবভিয়াসলি x এর ভ্যালু 3 এর সমান বা 3 এর চেয়ে বড়, তো আমি ব্র্যাকেটে ওইটাও বলে দিচ্ছি যে x গ্রেটার দেন অর ইকুয়ালস টু কিন্তু 3। ওকে, তাহলে কি হবে? আমার NC3টা আসার কথা, বাট x সংখ্যক যেহেতু সমরেখ, তাদেরকে নিয়ে যে ত্রিভুজগুলো আমি কাউন্ট করে ফেলছি এই যে এখানে ভিতরে, সেটা বাদ দিয়ে দিতে হবে। মানে XC3 এই যে এই সংখ্যক ত্রিভুজ আমরা অতিরিক্ত লিখছি, এবার বাদ দিতে হবে। বলো তো এবার +1 দিব কিনা? এখন কিন্তু +1 দেওয়া যাবে না, কারণ আগের বার কি হয়েছিল দেখো, আগে সমরেখ হওয়াতে তারা মিলে ভিন্ন তিনটা রেখা দেয় নাই মানলাম, বাট সবার রেখা কিন্তু একটা রেখাকে বোঝাচ্ছে, একটা রেখা আছে তাদের সবারটা, তাই বিয়োগ করে এক যোগ দিতে হয়েছে। বাট এইবার তো তারা একটা রেখা বোঝায়, কোনো ত্রিভুজ বোঝাচ্ছে না, তাইলে যোগ করার কিন্তু কিছু নেই, এইটাই থাকবে। বুঝলাম কিনা? তাইলে আমরা বিন্দু আর বিন্দুর মাধ্যমে সরল রেখা, আবার বিন্দুর মাধ্যমে ত্রিভুজ, দুইটা জিনিস দেখে ফেলছি। এখন তোমাদের বয়সে থাকতে বা আমি নিজে যখন প্রথমবার পড়তেছিলাম, আমরা হচ্ছে এসএসসি দেই হচ্ছে 2020, তো 2020-এর একদম শেষের দিকে আমি এই চ্যাপ্টারটা প্রথম পড়তেছিলাম আর কি, আমার খুব মজা লাগছিল। এখানে এসে না আমি একটা জায়গা বুঝতেছিলামই না, বা কোনো ক্লাসে আমি তো অনলাইনে কিছু ফ্রি ভিডিওস দেখছি, ওগুলো খুবই ছোট্ট ছোট্ট হইতো, 10 মিনিট 15 মিনিটের কনসেপ্ট করে করে অল্প অল্প, হ্যাঁ, অন্যরকম পাঠশালারও কিছু ভিডিও দেখছিলাম। সো ওখানে কখনো না এই জিনিসটা ক্লিয়ার করেনি, আমার মাথায় প্রশ্ন আসতো, আরে যেহেতু এই এক্সটা ত্রিভুজ গঠন করবে না, তাহলে শুধু শুধু টোটাল n সংখ্যক নেওয়ার দরকার কি? আমি আগে থেকেই n-x করে বসাই, মানে ধরো আমার 10টা বিন্দু আছে যার মধ্যে 4টা সমরেখ, তাহলে আমি ওই 10টাকেই কেন নিব? আমি 6টা নিয়ে কাজ করলেই তো হয়ে যায়, মানে আমি বলে দিব 6C3, তাহলেই তো টোটাল ত্রিভুজ চলে আসে, এত বিয়োগ করার কি আছে, এত বাহানা করার কি আছে? পরে আমি দেখলাম, আরে অহিন, আমি যদি 6C3 করে দেই, ওই 4টাকে আমি পুরোপুরি নেগলেক্ট করে ফেলছি। বাট বুঝো, ওই তিনটা নিজেদের মধ্যে না হয় করবে না, নিজেদের মধ্যে ত্রিভুজ করবে না, বাট ওরা বাকিদের সাথে করবে না। ওরা তো বাকিদের সাথে করতেছে, তাকায় দেখো কতগুলা ত্রিভুজ, ওরা ঠিকই বাকিদের সাথে করতেছে, নিজেদের মধ্যে করতেছে না। এই জন্য দেখো, ধরো তিনটা, ওই 3C3-কে আমি বাদ দিচ্ছি, বা এই যে এক্সটা, ওই XC3-কে বাদ দিতেছি। এই কোয়েশ্চেনটা তোমাদেরও মাথায় আসছে কিনা আমাকে একটু কমেন্টে বইলো। মানে আমি বলতেছি ধরো এই যে আগেরটা ধরো আমার 12টা বিন্দু আছে, এর মধ্যে 3টা ধরো সমরেখ, তাহলে আমি 12 থেকে 3টা বাদ দিয়ে ডিরেক্ট 9টা নিয়ে নিই। 9টা থেকে আমি কতগুলো রেখা পাবো? 2টা যতভাবে বাছাই করা যায়, 9C2, কাজ শেষ। এটা করলেই তো হইতো, কিন্তু আমরা কি করতেছি, না তুমি 12C2 আগে করো, তারপর বিয়োগ করো হচ্ছে 3C2।
আমার মাথায় এলো, এটা বুঝতাম না যে এটা কেন হচ্ছে, পরে বুঝলাম আরে ওদের নিজেদের মধ্যে একটা বাদ যাবে, অন্যের সাথে তো ও ঠিকই রেখা গঠন করতেছে এবং সেগুলো ভিন্ন ভিন্ন রেখা, সেখানে তো ঝামেলা নেই, নিজেদের মধ্যে ঝামেলা। মানে যারা সমরেখ ওরা নিজেদের মধ্যে সরল রেখা কম গঠন করতেছে বা ত্রিভুজ গঠন করতেছে না। বলে এই জিনিসটা ক্লিয়ার হলো কিনা? আমি কিন্তু যথেষ্ট সময় নিয়ে বলতেছি, খুবই অল্প জিনিসগুলো, অল্প একটু পড়ছি কিন্তু এখনো শুরু থেকে, বাট বারবার বলতেছি। ক্লিয়ার? ঠিক আছে, আমরা দুইটা জিনিস দেখলাম। এবার চলো দেখবো আমরা সরল রেখার মাধ্যমে ত্রিভুজ গঠন। মানে এখন তো দেখলাম বিন্দুর মাধ্যমে সরল রেখা গঠন, আবার বিন্দুর মাধ্যমে ত্রিভুজ গঠন। আমরা সরল রেখা দিয়েও ত্রিভুজ বানাইতে পারি। তাহলে চলো এবার দেখবো হচ্ছে সরল রেখার মাধ্যমে ত্রিভুজ গঠন। তাহলে চলো আগের মতো বললাম যে এখন ধরো n সংখ্যক বিন্দু না, n সংখ্যক সরল রেখা আছে, n সংখ্যক সরল রেখা আছে, সরল রেখা, সরল রেখা। এখানে এক্সট্রা শর্ত থাকলে সেটা পরে যাচ্ছে। ধরো আমি কয়েকটা সরল রেখা নেই, এই আমার একটা সরল রেখা, এই ধরো দুইটা সরল রেখা, এই ধরো তিনটা সরল রেখা, এই ধরো চারটা সরল রেখা। আমাকে বলো তো কয়টা সরল রেখা লাগতেছে একটা ত্রিভুজ গঠন করতে? তিনটা। কিন্তু কেন? আমি যদি এই যে এইটাকে ধরি 1, এইটাকে ধরি 2, দেন হচ্ছে এইটাকে ধরি 3, তাইলে দেখো আমার একটা সরল রেখা হয়েছে। কিন্তু কোনটা বলো তো? এই যে আমার একটা ত্রিভুজ হয়েছে 1 2 3, এই তিনটা রেখা মিলে একটা ত্রিভুজ বানায় ফেলছে। তিনটা সরল রেখা মিলে একটা ত্রিভুজ বানায় ফেলছে। মানে একটা ত্রিভুজ গঠন করতে হইলে তোমার তিনটা রেখা লাগতেছে। বুঝলা কিনা? তাহলে তুমি আগের মতো বলতে পারো যে ধরো n সংখ্যক রেখা আছে, যতভাবে তুমি তিনটা রেখা বাছাই করতে পারো ততগুলাই ত্রিভুজ গঠন সম্ভব। তাহলে তুমি সরাসরি বলে দিতে পারো যে আমার এখান থেকে ত্রিভুজ গঠন হবে কয়টা? nc3 এত সংখ্যক। বাট এখানেও শর্ত আছে। শর্তটা কি? ভাইয়া আমার দুইটা রেখা যদি প্যারালাল হইতো, ধর এই যে দুইটা রেখা পরস্পর সমান্তরাল, বলো এখান থেকে কখনো ত্রিভুজ গঠন সম্ভব? সম্ভব না। তার মানে যতগুলা রেখা প্যারালাল ওদের থেকে তো ত্রিভুজ গঠন সম্ভব না, ওদের নিজেদের মধ্যে তো ত্রিভুজ গঠন হবে না, তাহলে ওটা বাদ দিতে হবে না। তার মানে আমি দেখো এক্সট্রা একটা জিনিস বলতেছি উপরে, যে তার মধ্যে বললাম x সংখ্যক হচ্ছে সমান্তরাল, x সংখ্যক হচ্ছে সমান্তরাল, এই সমান্তরাল। তাহলে তারা নিজেদের মধ্যে কি ত্রিভুজ গঠন করবে? কোনোভাবেই করবে না। তাহলে তোমার বাদ দিতে হবে। কি বাদ দিতে হবে? আচ্ছা এটা ধরো বেসিকটা দিছে, এটা হলো যে কোনো সমান্তরাল নেই, ওইটা নিচে আসো সমান্তরাল সহটা। তখন কি হবে? nc3 তো নিলাম টোটাল, বাট বাদ দিতে হবে। কয়টা বাদ দিব? xc3 সংখ্যক। কেন? কারণ ওই তিনটা পরস্পরের মধ্যে কোনো ত্রিভুজ গঠন করবে না, এটা অবশ্যই তিনটা দিতে হবে, কারণ আমরা তিনটা তিনটা করেই তো করতেছি। কিন্তু ওরা কিন্তু বাকিদের সাথে করতে পারে, যেমন এই যে এটাকে টান দাও এদিকে আসবে, এটাকে টান দাও এদিকে আসবে, ঠিকই কিন্তু ত্রিভুজ গঠন হয়ে গেছে। বাট নিজেদের মধ্যে যারা প্যারালাল, ওই এক্সটা নিজেদের মধ্যে ত্রিভুজ গঠন করবে না। এই জন্য এন থেকে বাদ না দিয়ে ওদের কম্বিনেশনগুলো বাদ দিছি, যতভাবে ত্রিভুজটা বাছাই করছি সেটা বাদ দিছি। গেল। আরেকটা বিষয় আছে সরলরেখার ক্ষেত্রে, তোমরা সরলরেখা চ্যাপ্টারে পড়ার কথা যে অনেকগুলা রেখা সমবিন্দু হয়, পড়ছো না? অনেকগুলো রেখা সমবিন্দু। ধরো এই প্রত্যেকটা রেখা একটা বিন্দুতে সমবিন্দু হইছে, দেখো এরা কিন্তু প্যারালাল, এরা কিছুই না, বাট এরা প্যারালাল না, কিন্তু তাকায় দেখো এরা সমবিন্দু, একটা বিন্দু দিয়ে যাচ্ছে, এবং সমবিন্দু হইতে হবে তিনটা রেখা। বুঝছো? সমবিন্দু হইতে হবে তিনটা রেখা। তাহলে তিনটা রেখা যদি সমবিন্দু হয়, ওদেরকে দিয়ে ত্রিভুজ পাওয়া যাবে? ত্রিভুজ কিভাবে পাও? তোমার আলাদা আলাদা তিনটা বিন্দুতে ছেদ করতে হয়, তিনটা শীর্ষ লাগে, এরা সবাই তো একটা বিন্দুতে ছেদ করতেছে, তাহলে কিভাবে তুমি ত্রিভুজ পাবা? তার মানে আমি ধরো এবার আরো একটা এক্সট্রা অ্যাড করলাম, y সংখ্যক হচ্ছে সমবিন্দু, সমবিন্দু মানে তারা একটা বিন্দু দিয়ে যাচ্ছে, তাহলে ওই y সংখ্যক থেকেও যে ত্রিভুজ সেটাও বাদ দিতে হবে। তাহলে y সংখ্যক থেকে যে ত্রিভুজ পাবো সেটাও বাদ দিতে হবে। তাহলে নিচেরটাই হচ্ছে আসল ত্রিভুজ সংখ্যা। তাহলে উপরেরটা কি? উপরেরটায় বলতে হবে যে কোনো তিনটি রেখা সমান্তরাল না, কোনো তিনটি হওয়ার দরকার নাই, দুটি, কোনো দুটি রেখা সমান্তরাল না। কারণ দেখো দুইটা সমান্তরাল হইলেই তো আর ত্রিভুজ গঠন হবে না, তিনটা হওয়া তো মাস্ট না। বুঝছো? আগে যেমন দেখো তোমার দুইটা রেখা একটা বিন্দুতে, দুইটা বিন্দু দিয়ে একটা রেখা যাবেই, প্রবলেম নাই, কিন্তু তিনটা দিয়ে গেলে ঝামেলা। সো যেটা ঝামেলা ওইটা মেনশন করতে হয়। তাহলে এখানে ব্র্যাকেটে বলে দিলাম যে কোনো দুইটি রেখা সমান্তরাল নয়, কোনো দুইটি রেখা সমান্তরাল নয়, এবং কোনো তিনটি রেখা সমবিন্দু নয়, কোনো তিনটি রেখা সমবিন্দু নয়, তিনটি রেখা সমবিন্দু নয়। কারণ দুটি রেখা তো একটা বিন্দু দিয়ে যাবেই রে ভাই। এটা যদি হয় তখন সরাসরি nc3, বাট যদি এরা থাকে তখন এইটা অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা এইটুকুকে আমি গ্রিন কালি দিয়ে দিই, যেহেতু কালারটা ডিস্টিং করলে তোমাদের বুঝতে ইজিয়ার হবে। তাহলে আমি এইটুকু আচ্ছা গ্রিন তো হবে না, পুরোটা আলাদা আলাদা করে করি। এইটুক করি গ্রিন, এইটুক করি
বুঝছো? তাহলে আমরা তিনটা পার্ট দেখলাম কিন্তু, প্রথমে বিন্দুর মাধ্যমে সরলরেখা গঠন, বিন্দুর মাধ্যমে ত্রিভুজ গঠন, দেন এখন দেখলাম সরল রেখার মাধ্যমে ত্রিভুজ গঠন। এবং প্রত্যেকের ক্ষেত্রে সিম্পল কেস তো সিম্পলই ছিল, বাট এক্সট্রা কেসগুলো খুবই কেয়ারফুল, কখন ওয়ান যোগ দিছি কখন দেই নাই ভালো মতো বুঝতে হবে। বুঝছো? কেন এগুলোতে ওয়ান যোগ দিব বলো তো? এরা কি নিজেদের মধ্যে কোনো ত্রিভুজ বানাইছে? এরা কি নিজেদের মধ্যে কোনো ত্রিভুজ বানাইছে? না। বাট তোমার ইয়ের সময়, সরল রেখা গঠনের সময় এরা সমরেখা হয়ে গেলে অ্যাটলিস্ট একটা রেখা তো পাওয়া যায়, নিজেদের মধ্যে একটা রেখা পাওয়া যায়, এই জন্যই একটা যোগ হচ্ছিল। ঠিক আছে, এবার চলো ফাইনালটা, সরল রেখার ছেদবিন্দু। এবার সরল রেখার ছেদবিন্দু নির্ণয়, এখনো আগের মতো, এই যে বিভিন্ন রেখা বিভিন্নভাবে ছেদ করতে পারে, এই এই বিভিন্নভাবে ছেদ করতেছে। আবার ওই যে সরল রেখার ক্ষেত্রে কি কি কেস পসিবল, এই যে প্যারালাল হইতে পারে, আবার অনেকগুলা সমবিন্দু হইতে পারে, এই যে তিনটা যদি সমবিন্দু হয়ে যায়। বলতো ছেদবিন্দু কখন পাওয়া যায়? যখন দুইটা রেখা একটা বিন্দুতে ছেদ করতেছে, এই যে একটা, এই যে একটা, দুইটা রেখা একটা বিন্দুতে ছেদ করলেই ছেদবিন্দু পাওয়া যায়। তাহলে ছেদবিন্দু পেতে হলে দুইটা রেখা লাগে, তার মানে তুমি যতভাবে দুইটা রেখাকে বাছাই করতে পারবা সেটাই কি তোমার ছেদবিন্দুর সংখ্যা না? তাহলে আমি যদি আগের মতো বলি যে এখানেও আমার n সংখ্যক সরল রেখা আছে, n সংখ্যক সরল রেখা আছে, সেখান থেকে আমি ছেদবিন্দু পেতে পারি হচ্ছে সরাসরি NC2 উপায়। কখন? যদি কখনো এরকম প্যারালাল বিষয় না থাকে এবং এরকম সমবিন্দু বিষয় না থাকে। বাট এগুলো থাকলে আবার ঝামেলা হয়ে যাবে। কি ঝামেলা? এই যে যারা প্যারালাল তারা কি কোনোভাবে একে অন্যকে ছেদ করবে? কখনোই কিন্তু একে অন্যকে ছেদ করবে না। তার মানে এদের বেলায় হবে কি, যে তোমার NC2টা পাওয়ার কথা, NC2টা পাওয়ার কথা, বাট ওদের নিজেদের মধ্যেরগুলো তুমি পাবা না। ধরো x সংখ্যক সমান্তরাল, তাহলে বিয়োগ দিতে হবে XC2টা, গেল। এরপর ধরো y সংখ্যক সমবিন্দু, তাহলে তোমার YC2টা বিয়োগ দিতে হবে। বাট এবার একটা যোগ হবে। কেন? তোমার তিনটা রেখা পরস্পরের মধ্যে তিনটা বিন্দুতে ছেদ করতে পারতো, ওরা একটাতে যা ছেদ করছে, একটা বিন্দুতে সমবিন্দু হয়েছে। তাহলে এইটা বলো তো ওই প্রথমটার মতো না, যে হ্যাঁ তিনজন তিনটা বিন্দু দেয় নাই বাট একটা তো দিছে, সো নিজেদের মধ্যেরগুলা বাদ দিয়ে অ্যাটলিস্ট একটা যোগ করতে হবে। সো এখানেও হচ্ছে আগের মতো তোমার এক্সটা বা এক্স সংখ্যক সমান্তরাল সমান্তরাল আর ওয়াই সংখ্যক সমবিন্দু, ওয়াই সংখ্যক সমবিন্দু, এগুলো একটু বুঝে নিও। এবং অবভিয়াসলি ওই প্রথমটাতে কোনোটাই হয় নাই। প্রথমটা হচ্ছে একদম সিম্পল, যে কোনো দুইটা সমান্তরাল না এবং কোনো তিনটা সমবিন্দু না। কাউন্টটা বুঝো, কোনো দুইটা সমান্তরাল না, কোনো তিনটা সমবিন্দু না। বুঝলাম কিনা? সো টোটাল এই চার টাইপের বাইরে দেখবা আসবে না, মানে আলাদা করে একটু ফর্মালি দেখতে হবে। এই চার টাইপের বাইরে আসলে দেখার কিচ্ছু নেই। নিজের একটু চিন্তা করে, বুঝছো, নিজের একটু ভাবতে হবে, নাহলে এই মুখস্থ করে কখনো মনে থাকবে না, কখন এক যোগ হবে কখন হবে না। খুবই কেয়ারফুল, ঠিক আছে? আসলে একটা প্র্যাকটিস করি। দেখো কি বলা, একটা 10 ভুজের, 10কে কি বলে? 6কে যেমন ষড়ভুজ পঞ্চভুজ বলে, 10কে কি বলে আমার জানা নেই। 10 ভুজ মানে তুমি চিন্তা করো 10টা বিন্দু আছে, 10টা বিন্দু আছে, সেটা যোগ করে একটা ভুজ বানাইছো। ওকে, সংযোগ রেখার সাহায্যে কতগুলি কর্ণ টানা যেতে পারে? কতগুলো কর্ণ টানা যেতে পারে? তুমি এটা বাদ দাও, তুমি এটা বাদ দিয়ে চতুর্ভুজ নিয়ে চিন্তা করো না, যে কোনো একটা চতুর্ভুজ নেই, দাঁড়াও, এ ধরো একটা চতুর্ভুজ নিলাম। একটা চতুর্ভুজের মধ্যে কয়টা বিন্দু থাকে আমাকে বলো তো? একটা চতুর্ভুজের মধ্যে এই দেখো একটা, এই দেখো দুইটা, এই দেখো তিনটা, এই দেখো চারটা। এরপর কর্ণ কয়টা পাওয়া যায় বলো তো? কর্ণ পাওয়া যায় হচ্ছে এই দেখো যোগ করে একটা, এই দেখো যোগ করে দুইটা। তো এটা তো তুমি ম্যানুয়ালি করলা, তুমি ফর্মুলা দিয়ে একটু চিন্তা করো তো, যে তোমার কর্ণ বা বাহু এরা সব কি দিন শেষে সরল রেখা। তোমার বিন্দু আছে চারটা, চারটা বিন্দু থেকে কয়টা সরল রেখা পাবা টোটাল? দুইটা যতভাবে বাছাই করা যায় 4C2। এই বিন্দুগুলো তিনটা কি সমরেখ? বিন্দুগুলোর মধ্যে তিনটা কি সমরেখ? না, দুইটা সমরেখ, তিনটা কোথাও সমরেখ না। তাহলে কি কিছু বাদ দিতে হবে? খালি NC2 করলেই হয়ে গেছে। এনটা বিন্দু আছে, দুইটা যতভাবে বাছাই করা যায় ততগুলো রেখা, N 4C2। 4C2 এর ভ্যালু হচ্ছে এই যে এরকম 4 × 3, নিচে হচ্ছে 1 × 2, তাহলে আলটিমেটলি আসবে হচ্ছে 6টা। দেখো তাই হয়েছে, তোমার চারটা বাহু 1 2 3 4, এই যে একটা কর্ণ, এই যে একটা কর্ণ, টোটাল 6টা চলে আসছে। বাট 6টার মধ্যে যেহেতু 4 বাহু নিজের, 4 বিয়োগ দিয়ে দাও, তাহলে কর্ণ কয়টা পাইলা? 2টা। একই কাজ এখানে করো, তোমার 10টা বিন্দু আছে এবং যেহেতু একটা ভুজের, সো এদের কেউ কিন্তু সমরেখ না, মানে তিনটা বিন্দু সমরেখ না। তো তোমার এখানে টোটাল বাহু আসবে বা টোটাল রেখা আসবে 10C2 সংখ্যক, ঠিক যেমন ওই যে 4C2 সংখ্যক আসছে। বাট এই 10C2-র মধ্যে 10টা তোর বাহু, 10টা তো বাহু, 10টা বাদ দাও তাহলে কর্ণ পেয়ে যাবে, বুঝছো? আর কিচ্ছু কিন্তু না। ঠিক যেমন এখানে 4টা ওর বাহু ছিল, ওটা তো 10টা ভুজ, দেখো 10 ভুজের কৌণিক বিন্দুর কথা বলা আছে, তাহলে 10টা তো বাহুই, আর রেখা পসিবল 10C2টা। এটা করলে দেখো কত আসবে, 9 × 10 = 90, 45, 45 থেকে 10 চলে যাবে, মানে 35টা কর্ণ। চিন্তা করে দেখো,
35টা কোণ। দেখে নিও, ক্যালকুলেশন ভুল হইতে পারে, না দিই। অনেকে আবার স্লাইড দেখে, ওরা ভাববে যে ওদেরটা ভুল গেছে। ঠিক আছে, চলো পরেরটায় যাচ্ছি। কি বলা হইলো? 12 বাহু বিশিষ্ট একটা সমতলিক ক্ষেত্রের কৌণিক বিন্দুর সংযোগ রেখা দ্বারা কতগুলি ভিন্ন ত্রিভুজ গঠন করা যাবে এবং ক্ষেত্রটির কর্ণ কয়টা? কর্ণ আগের মতো বলে ফেলো। এবার 12টা বাহু, 12টা বাহু মানে শীর্ষবিন্দু কয়টা? 12টা। এটা বুঝো তো, চতুর্ভুজে 4টা বাহু, শীর্ষ কয়টা? 4টে। তার মানে 12টা বাহুর ক্ষেত্রে তোমার শীর্ষ কয়টা পাবা? 12টা, মানে 12টা বিন্দু আছে। তাহলে 12 বিন্দু থেকে কয়টা রেখা পাবা? 12C2টা রেখা। কারণ কি, দুইটা বিন্দু যোগ করে একটা রেখা পাওয়া যায়। গেল। কিন্তু এর মধ্যে 12টা তো নিজের বাহু, তাহলে কর্ণ কয়টা? 12টা বাদ দিয়ে দাও, এই কর্ণ চলে আসছে। এটা হলো 2 নাম্বারের আনসার, বুঝছো? 2 নাম্বার কোয়েশ্চেনের আনসার। প্রথমটা দেখো কি বলছে। প্রথমটায় বলছে হচ্ছে কতগুলো ত্রিভুজ গঠন করা যাবে। বলে এখানে কি কোনো 3টা বিন্দু সমরেখ আছে? না, কিন্তু নর্মাল যে ভুজগুলা তৈরি হয় ওখানে জাস্ট 2টা বিন্দুই সমরেখ, 3টা না। তার মানে তোমার ত্রিভুজ গঠন হবে 12টা থেকে তুমি যতভাবে 3টাকে বাছাই করতে পারো। কত সিম্পল, কোনো কিছু সমরেখ না, একদম স্ট্রেইট ফরওয়ার্ড, NC3 ওই ফর্মুলাই হয়ে গেছে। বুঝলাম, ঠিক আছে। পরে যাচ্ছি। দেখো কি বলো, কোন সমতলে অবস্থিত 15টি বিন্দুর মধ্যে 5টা সমরেখ। দেখছো, বলে দিছে 15টা বিন্দু হচ্ছে টোটাল, এর মধ্যে 5টা বলা আছে সমরেখ। ওকে, এই ইনফরমেশনটা আমাদের লাগবে। দেন কি বলা, এছাড়া কোনো 3টি বিন্দু সমরেখ না। দেখছো, সমরেখ না বলতে গেলে 3টি দিয়ে বলে অলওয়েজ। এই 5টা সমরেখ, বাট এর বাইরে অন্য কোনো 3টাই সমরেখ না। অলরাইট, গেল। এই 15টি বিন্দু সংযোজন করে কতগুলি সরল রেখা আর কতগুলি ত্রিভুজ পাওয়া যাবে? দুইটাই টেস্ট হবে। চলো আগে ত্রিভুজ করি। আমরা আগে ত্রিভুজ শিখছিলাম না? ওকে, নাকি আগে সরল রেখা শিখছিলাম? আগে সরল রেখা শিখছিলাম, সরল রেখা করি। তাহলে 15টা থেকে তোমার পাওয়ার কথা 2টা করে যতভাবে বাছাই করা যায়, 15C2। বাট 5টা হয়ে গেছে সমরেখ, ওদের নিজেদের মধ্যে সবগুলা রেখা একটা রেখাকেই বোঝায়। তাহলে ওদেরগুলোকে বাদ দিয়ে দাও। নিজেদের মধ্যে কয়টা রেখা হবে? 5C2টা। ওটা বাদ দিয়ে 1 যোগ করো, কারণ ওরা সবাই একটা রেখাকেই নির্দেশ করে ভাই, আর কিচ্ছু না। দেখো কত ইজি, বুঝছো? আর যদি ত্রিভুজ গঠন চলে আসে কি হবে? 15টা থেকে যতভাবে 3টা বাছাই করতে পারো, বাট ওই 5টা সমরেখ, তাই ওদের মধ্যে কোনো ত্রিভুজ পাওয়া যাবে না। তাই ওদের মধ্যে এগুলা কি বলো? 5C3 যতভাবে বাছাই করা যায়। এটা জাস্ট বিয়োগ করে দাও। এখন 1 কেন যোগ হইলো না? কারণ ওরা নিজেদের মধ্যে কিভাবে ত্রিভুজ গঠন করবে? একটা রেখার উপর থাকলে কোনোভাবে কি ত্রিভুজ গঠন হয়? হয় না কিন্তু ভাইয়া। বুঝলাম, ঠিক আছে। চলো পরেরটায় মুভ অন করতেছি, একটা সেকেন্ড দাও। ঠিক আছে, চলো পরেরটায় চলে যাই। কি বলা হয়েছে? একটা সমতলে 10টা সরলরেখা আছে। এবার দেখো 10টা রেখা আছে, যার মধ্যে কোনো 2টা রেখা সমান্তরাল না। ওই যে সমান্তরালের কথা বললে কিন্তু 2টার কথা বলে, কোনো 2টা সমান্তরাল না, এবং কোনো 3টা বা ততোধিক সমবিন্দুও না। 3টা বা তার বেশি সমবিন্দুও না। তাহলে কি বলছে? কতগুলি ছেদবিন্দু থাকবে? ওই যে রেখার মাধ্যমে ছেদবিন্দু নির্ণয়। দেখো ওই 2টা শর্তর কোনোটাই না, মানে কি একদম স্ট্রেইট ফরওয়ার্ড না যে 2টা রেখা একটা ছেদবিন্দু তৈরি করে। তাহলে জাস্ট হবে 10C2, NC2 যেটা, আর কিচ্ছু না। দেখো নেক্সট, পরেরটা ইন্টারেস্টিং। দেখো 20টা রেখা আছে, 5টা হইলো সমান্তরাল। তাহলে ভাই আসার কথা 20C2টা, 20C2টা ছেদবিন্দু, বাট ওই 5টা তো নিজেদের মধ্যে ছেদ করবে না। তাহলে ওই 5টাকে আগে বিয়োগ করে দাও। এই 5C2, এই উপায় যেগুলো আসা পসিবল ছিল সেগুলো আসবে না। দেন 4টা রেখা আবার একই বিন্দুতে ছেদ করে, মানে সমবিন্দু। ওই যে 4টা রেখায় একই বিন্দু দিয়ে যাচ্ছে, রাইট? তাহলে ওই 4টা নিজেদের মধ্যে আসার কথা যতগুলা 4C2, ততগুলো আসবে না, সেটা বিয়োগ হয়ে যাবে। বাট তার জায়গায় একটা পাওয়া যাবে, কারণ সবাই একটা বিন্দুতেই ছেদ করতেছে। বলো, আমরা যে কনসেপ্টগুলো শিখলাম তার বাইরে কিচ্ছু আছে কিনা? তার বাইরে কিন্তু কিচ্ছু নেই। ক্লিয়ার? ঠিক আছে, চলো সামনে মুভ অন করতেছি। কি বলা? 6টা আনুভূমিক সমান্তরাল রেখাকে আনুভূমিক নয় এমন 5টা সমান্তরাল রেখা ছেদ করে। মানে তোমার কাছে 6টা আনুভূমিক রেখা আছে। আনুভূমিক মানে বুঝো একদম ভূমি বরাবর। আমি যদি একটু নেই, একটা এর প্যারালালে নিতে হবে, তো আমি একটু কপি করে নিব। তার বাঁকা হয়ে গেল কেন? এটা মোটামুটি সোজা হয়েছে। এ হলো 1 2 3 4 5, আরে এই হলো 6। তো এই 6টা হচ্ছে আমাদের আনুভূমিক। বুঝছো? এদেরকে আনুভূমিক নয় এমন কয়েকটা রেখা আবার ছেদ করছে। এই আনুভূমিক নয় কয়টা বলছে? দেখো 5টা। তাহলে আমি 5টা আগে আনুভূমিক নয় এমন নেই। কোন কালারটা দেখা যাবে? এই কালারই নেই। এই ধরো 1, কিন্তু দেখো ওই 5টাও সমান্তরাল নিজেদের মধ্যে। তাহলে এইটা যদি একটা হয়, তাহলে আরেকটা হবে এই যে একটা, 2টা, আরেকটা হবে এই যে একটা, 3টা, আরেকটা হবে এই যে একটা, 4টা, আরেকটা হবে এই যে একটা, 5টা। এই অবস্থা, এই সিনারিওটা ওরা বলছে, বুঝছো?
ওকে, বলছে মোট কয়টা সামান্তরিক তৈরি হবে। দেখো ছোট্ট ছোট্ট কতগুলো আছে, তুমি বড় বড় আরো ভাবতে পারো, সারাদিন বৈশা গুনলেও মনে হয় শেষ করতে পারবে না, বাট ওইটাই বের করতে বলছে যে কয়টা সামান্তরিক পাওয়া যাবে। তুমি একটু খেয়াল করো যে সামান্তরিক তৈরি হলে কি কি লাগে। আমি এরকম একটা সামান্তরিক নিব, এইটা এই এই এই। দেখো তো সামান্তরিক তৈরি হইতে হলে কি দরকার হইলো, তুমি কি খেয়াল করছো কি দরকার হয়েছে? তোমার এই দিকের দুইটা বিন্দু, এই দিকের দুইটা বিন্দু, চারটা বিন্দু, এবং এরা প্যারালাল দেখে আমার সামান্তরিক তৈরি হয়ে গেল। তাহলে এ একে ছেদ করবে, কয়টা জায়গায় ছেদ করবে? দুইটা জায়গায়। মানে আমার দেখো দুইটা গ্রুপ আছে, একটা হলো ইয়েলো লাইনের গ্রুপ, একটা হলো পার্পেল লাইনের গ্রুপ। তো তোমার দুইটা লাগবে পার্পেল লাইন, দুইটা লাগবে ইয়েলো লাইন। কারণ কি, এ দেখো ইয়েলো ইয়েলো, এ দেখো পার্পেল পার্পেল। তো তুমি যত উপায়ে পার্পেল আর ইয়েলোকে বাছাই করতে পারো, এবং দুইটা করে করে। তাহলে দুইটা ইয়েলো কয়ভাবে বাছাই করতে পারবা? ইয়েলো দেখো আছে 6টা, 6টার মধ্যে দুইটা বাছাই করা যায় 6C2 উপায়ে গেল। পার্পেল আছে কয়টা? 5টা, 5টা থেকে দুইটা কিভাবে বাছাই করতে পারবা? 5C2 উপায়। এবং দুইটা কি আংশিক কাজ না? তাহলে এদের মধ্যে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। মোট এতটা সামান্তরিক পসিবল। খুবই সুন্দর একটা উদাহরণ, নিজের একটু ভেবে দেখো। বুঝতে পারছো? খুবই সুন্দর কিন্তু উদাহরণটা। ক্লিয়ার? ঠিক আছে ঠিক আছে, চলো সামনের দিকে যাচ্ছি। কি বলা, তোমাকে 7টা সেন্টিমিটারের দৈর্ঘ্য দেওয়া আছে, 1 2 3 4 5 6 7। এদেরকে ব্যবহার করে তুমি চতুর্ভুজ তৈরি করবে। চতুর্ভুজ তৈরি করতে কয়টা বাহু লাগে? 4টা। তো 7টা থেকে 4টাকে যতভাবে বাছাই করতে পারো ততগুলা চতুর্ভুজই তো আসবে। তো খুবই সিম্পল, কিন্তু এটা আলাদা করে আমি পড়াই নেই, বাট ত্রিভুজ যে বুঝছে তার জন্য চতুর্ভুজ বোঝা কিন্তু কিচ্ছু না। তো জাস্ট আসবে 7C4। আমি যদি ভ্যালুটা ক্যালকুলেট করি, 7 × 6 × 5 × 4, আর নিচে আসবে 4 × 3 × 2 × 1। সো আলটিমেটলি জাস্ট থাকতেছে হচ্ছে 3 দুগুণে 6, 6 6 কাটা 35। বাট আনফর্চুনেটলি এটা উত্তর হবে না। তোমরা এইটা জানো কিনা, ত্রিভুজের ক্ষেত্রে এটা জানার কথা, অন্যগুলোর ক্ষেত্রে যদি নাও জানো। ধরো ত্রিভুজের এই বাহু হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তোমার ত্রিভুজের ক্ষেত্রে দেখবা যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয়টার চেয়ে বড়। অথবা আমি যদি এটাও নিতাম বি যোগ সি, সেটাও এর চেয়ে বড়। অথবা যদি আমি এটা নিতাম এ যোগ সি, এটাও বি এর চেয়ে বড়। এটা ত্রিভুজের ক্ষেত্রে তোমরা পড়ছো, বাট শুধু ত্রিভুজ না, যে কোনো বহুভুজের ক্ষেত্রে, যে কোনো বহুভুজের ক্ষেত্রে একটার চেয়ে বাকিগুলোর সমষ্টি বড়। মানে ধরো চতুর্ভুজ, তাহলে বাকি 3টার সমষ্টি অবশিষ্ট একটার চেয়ে বড় হবে। যদি পঞ্চভুজ, 4টার সমষ্টি ওই অবশিষ্ট একটার চেয়ে বড় হবে। কথাটা বুঝতেছো? তাহলে আমাদের এখানে চতুর্ভুজ আছে না, তো চতুর্ভুজে 3টার সমষ্টি অবশিষ্ট একটা থেকে বড় হবে। বাট দেখো তোমার এমন কিছু কম্বিনেশন তুমি এখানে নিয়ে নিতেছো যেগুলা, বা এমনভাবে বাছাই করছো যেগুলা নেওয়া যাবে না। কিরকম দেখো, আমি যদি এমন করি 1 2 3 নেই আর সাথে নিব 7, তাহলে কি আসবে দেখো, 1 যোগ 2 যোগ 3, 3 আর 2 5 আর 1 6, 6 কিন্তু 7-এর চেয়ে ছোট, কিন্তু এটা হওয়া যাবে না। আবার আমি যদি 1 2 3 নেই আর এখান থেকে 6 নেই, 6 আর এটা কিন্তু সমান, এটাও হওয়া যাবে না, ছোট হইতে হবে। 3টার যোগফল বড় হবে, ওই অবশিষ্টটাকে ছোট হইতে হবে, এটাও হবে না। ইভেন তুমি যদি 1 2 4 নাও, 1 2 4, সেটাও 7-এর সমান, এটাও হওয়া যাবে না। তো দেখবা টোটাল এই 3টা কম্বিনেশনে আমাদের ওই বহুভুজের শর্তটা মানতেছে না। কোন শর্ত? যে 3টার যোগফল, 3টার সমষ্টি অবশ্যই চতুর্থটার চেয়ে বড় হবে, সরি অবশ্যই চতুর্থটার চেয়ে বড় হইতে হবে। এইটা মানতেছে না, এরা ভায়োলেশন করতেছে। তার কারণে এই 3টা নেওয়া যাবে না। মানে তুমি বাছাই তো করতেই পারো মন মতো, আমি তো এই যে বাছাই করছি 1 2 3 আর 7, 1 2 3 আর 6, 1 2 4 আর 7, বাট এই বাছাইটা গ্রহণযোগ্য হবে না। এটা নর্মাল বাছাই হবে, চতুর্ভুজ হবে না। দ্যাট মিনস টোটাল এই 35 থেকে 3টা কেসকে বাদ দিতে হবে। তোমরা বলতে পারো ভাই সবসময় কি মাত্র 3টাই আসবে, আরও বেশি আসতে পারে না? তোমাকে এজন্যই এই ম্যাথ দিচ্ছে, কারণ মাত্র 3টা এরকম গুণে বের করা পসিবল। কারণ তুমি সারাদিন বসে কি গুণবা নাকি, বুঝছো? সো অল্প কয়েকটাই গুণা লাগবে, এরকম কিছুই দিবে। ক্লিয়ার? তাহলে এই ছিল মোটামুটি আমাদের জ্যামিতিক প্রয়োগ। এখন আমরা এই চ্যাপ্টারের আরেকটা গুরুত্বপূর্ণ অংশে ঢুকে যাব, সেটা হচ্ছে আবার ঘুরে ফিরে সেই শব্দ গঠনের টাইপটা। আমি যাচ্ছি শব্দ গঠনে, তার আগে এই জ্যামিতিক প্রয়োগটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মানে ধরো অ্যাডমিশন টেস্টে অনেক সময় দেখা যায় যে চ্যাপ্টারটায় অনেক ধরনের টপিক আছে, অনেকভাবে ঘুরানো যায় প্রশ্ন, অনেকভাবে কঠিন করা যায়, যে তোমার মানে পরীক্ষার হলে মনে হবে কিরে ভাই আমি অঙ্ক করে আসছি, শিখে আসছি, বাট এখন কেন জানি করতে পারতেছি না। কিন্তু তারপরও ঘুরে ফিরে জ্যামিতিক প্রয়োগগুলো পরীক্ষায় বেশি আসে, বুঝছো? এই জন্য একটু গুরুত্ব দিও। ওই শুরুর দিকের কনসেপ্টগুলো, যে 4টা যে স্লাইড আমি দেখাইছি, এগুলো ভালো মতো একটু রিভিউ করো, বুঝছো? এখানে কোন সূত্রটা কি বোঝানোর চেষ্টা করতেছে একটু নিজেরা চিন্তাগুলো কইরো, কখন 1 যোগ করতেছে কখন যোগ করতেছি না, একটু ভেবে দেখো, তাহলেই হবে। আর এখন যেটা বলতেছিলাম, আমরা আবার শব্দ গঠনে চলে যাব, এবং এটা হচ্ছে ওই টাইপের শব্দ গঠন। দেখো মনে করে দেখবা
আমি ধরো ফর এক্সাম্পল একটা শব্দ নিচ্ছি, এই আব্বা শব্দটা আমার খুব পছন্দ, এ বি বি। দেখবা আমরা এখান থেকে 4টি বর্ণ বা সবগুলো বর্ণ 4টি বর্ণ নিয়ে করতে পারি। 4টি বর্ণ নিয়ে যে শব্দ গঠন, আমি দেখো গ্রিন টিক দিচ্ছি, এটা আমরা করতে পারি। এরপর ধরো ফর এক্সাম্পল এইটা ছিল ইকুয়েশন, EQUATION, হয়েছে কি বানান? সব ক্যাপিটাল দিছি তো চিনতে পারতেছি না। ইকুয়েশন হয়েছে খুব সম্ভবত। এখান থেকে ধরো বর্ণ কয়টা, 1 2 3 4 5 6 7 8। আমি যদি বলি সবগুলা বর্ণ মানে 8টা বর্ণ নিয়ে তুমি শব্দ গঠন করো, তুমি পারবা। আমি যদি 8-এর চেয়ে ছোট বলি, মানে ধরো 6টা, তাও তুমি পারবা। 8টা বর্ণ নিয়ে করতে বলি, তাও তুমি পারবা। মানে এটাও হচ্ছে গ্রিন মার্ক, এটাও হচ্ছে গ্রিন মার্ক। বাট উপরেরটাতে আমি যদি বলি 3টা বর্ণ নিয়ে গঠন করো, 3টা বর্ণ নিয়ে শব্দ গঠন করো, তুমি পারবা না। 3টা বর্ণ নিয়ে শব্দ গঠন করতে দিলে পারবা না। এর কারণ কি বলো? প্রথম কথা, এটা পারতেছি হচ্ছে এখানে এক জাতীয় বস্তু নাই, ওই যে পুনরাবৃত্তি নাই, বা পুনরাবৃত্তি না বলে রিপিট নাই, রিপিটেশন নাই। সবগুলো অক্ষর বা লেটার একটা করেই আছে। তো তুমি সবগুলো বর্ণ নিয়ে তো করতেই পারো, 8 ফ্যাক্টোরিয়াল সরাসরি চলে আসবে, অথবা 6টা নিলেও পারবা, 8p6 সেটাই হয়ে যাবে, কোনো প্যারা নেই। বাট যখন এরকম রিপিট থাকে, রিপিট থাকলে তুমি সবগুলো বর্ণ নিয়ে পারো। হ্যাঁ, টোটাল আসবে 4 ফ্যাক্টোরিয়াল, এ 2বার আছে তাই 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, বি 2বার আছে আবার 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, পারো। বাট যদি বলি 3টা না, তখন ঝামেলা। কারণ তুমি চিন্তা করো, তুমি যদি 3টা নাও তাহলে তোমার মাথায় কি আসবে? আরে ভাই 3টা নিলেও সমস্যা কি, আমি 3টা নিলে 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করব, সরি 3 ফ্যাক্টোরিয়াল হবে, 3টাকে আমি শব্দ শাফেল করতে পারি বা বিন্যাস করতে পারি 3 ফ্যাক্টোরিয়াল। আমি এবার বলবো তুমি ভাগ করবা কি দিয়ে, ভাগ করবা কি দিয়ে, মানে তুমি তো আনশিওর। যদি এই শব্দে বোঝা যাচ্ছে, এই শব্দে বোঝা যাচ্ছে, ধর আমি এখানে আরেকটা জিনিস দিয়ে দিই, কি বলা যায়, ধর এখানে 5 বানিয়ে দিই, 5 বানিয়ে দিই এই, এবং এখানে ধরো টি দিয়ে দিই, এরকম একটা শব্দ আব্বাত, ঠিক আছে? এরকম চিন্তা কর, এটার সবগুলো বর্ণ নিয়ে পারবা, বাট কম সংখ্যক বর্ণ নিয়ে পারবা না। কেন? তুমি এই যে 3 ফ্যাক্টোরিয়াল দিলা, এখন ভাগ করবা কত দিয়ে? তুমি বলতে পারো ভাই বি 2বার আছে তাই 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, এ 2বার আছে তাই 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। আমি বলবো তুমি যে 3টা বর্ণ নিছো, সেখানে বি 2বার এ 2বার কি আসছে? সববার কিন্তু আসে নাই, কখনো আসবে কখনো আসবে না। আমার কথাটা কি বুঝতে পারছো? তো ঝামেলা কিন্তু লেগে গেছে। এই কারণে এটা আমরা এতদিন করা শিখি নাই। এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে আর সংখ্যক নিচ্ছি, যেখানে আর হচ্ছে ছোট, বাট ওখানে আবার রিপিটেশন আছে, এটা আমরা করিনি। কেন? কারণ এটা হলো আগে সমাবেশ অ্যাপ্লাই করে করতে হবে, তোমাকে আগে বাছাই করতে হবে আসবে কারা, তারপরে তুমি সাজাতে পারবা। মনে আছে বিন্যাস মানে কি? আগে বাছাই দেন সাজানো, ওই স্টেপটা করতে হবে। আমি এটা আপাতত সাইডে থাকলো, আমি আবার বলতেছি। ধরো এই যে এই শব্দটাই ধরো আবাহনী, আমি পরের পেজে আবার এটাকে কপি করে নিচ্ছি, প্যারা নিও না। ধরো এই যে আবাহনী শব্দটা, আমি বললাম তুমি এখান থেকে 4টা বর্ণ নাও, 4টা বর্ণ নাও। তুমি বলবা কি, ওরে ভাই 4টা বর্ণকে শাফেল করা যাবে 4 ফ্যাক্টোরিয়াল উপায়, বা বিন্যাস করা যাবে 4 ফ্যাক্টোরিয়ালে। এখন এ যে 2বার আছে, এই যে এ যে 2বার আছে, তুমি কি 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করবা নাকি করবা না, নাকি শুধু এটাই রেখে দিবা? কোনটা সঠিক তুমি বুঝবা কিভাবে? বুঝবা কিভাবে? কারণ তুমি যে 4টা নিছো, আমি তো এভাবেও 4টা নিতে পারি, BHON, এটা নিতে পারি, অথবা আমি এভাবেও 4টা নিতে পারি, ABHO, মানে একে নিছি, একে 2বার নেইনি, তাহলে কেন 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ যাবে? ক্ল্যাশ হয়ে গেল না? তার মানে আগে বাছাই করতে হবে তুমি কোনটা নিচ্ছ। যেখানে এ 2বার নিচ্ছ, এই যে যদি এমন নিতাম তখন 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হইতো। তার মানে আগে বাছাইটা করতে হবে, পরে যে বিন্যাস। এই কারণে এগুলো আমরা রেগুলার নিয়মে করতে পারি না, এবং এতদিন এই 3ভাবে করা শিখছি, বাট এটা করা শিখি নাই, সেটাই এখন শিখতেছি শব্দ গঠনের টাইপ, এবং খুবই গুরুত্বপূর্ণ। ভালোভাবে মনোযোগ দিও। তাহলে আমি এটা আবার একটু কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে যেহেতু এখানে যা যা আছে এটা অলরেডি আমি রাখছি, তাই আমি পুরোটা আবার ইরেজ করে দিচ্ছি। এই দেখো, তাহলে এখানে আমাদের অ্যাপ্রোচ কি হবে? আগে বাছাই করো, আগে বাছাই করো, তারপরে বিন্যাস করো। মানে তোমাকে বের করো এখানে কতগুলা ভিন্ন জাতীয় শব্দ আছে বা অক্ষর আছে, শব্দ না অক্ষর। কি কি আছে বলো? তোমার কাছে এ আছে, 2টা এক জাতীয়, তোমার কাছে বি আছে, তোমার কাছে এইচ আছে, তোমার কাছে ও আছে, তোমার কাছে এন আছে, তোমার কাছে আই আছে। টোটাল ভিন্ন ভিন্ন জাতীয় কয়টা অক্ষর আছে বলো? 6টা অক্ষর। এবার এখান থেকে আসো বাছাই করব, বাছাই করে 3টা বর্ণ বানাবো। তুমি কতভাবে বাছাই করতে পারো? দেখো, তোমার একটা বাছাই এমন হইতে পারে যে 3টি ভিন্নধর্মী, 3টি ভিন্নধর্মী। নাম্বার 1, তুমি চাইলে চার্ট করতে পারো, 3টাই ভিন্নধর্মী, মানে তুমি সাথে উদাহরণ দিতে পারো যে আমার 3টা হলো এরকম এ বি এইচ, মানে কেউ কারোর সাথে মিলে নাই, এই টাইপের এ বি এইচ গেল। তুমি আবার বলতে পারো না
এক কাজ করি, তিনটা ভিন্নধর্মী না নিয়ে আমি দুইটা নেই ভিন্নধর্মী, সরি দুইটা নেই একই, দুইটি সেম আর হচ্ছে একটি ভিন্নধর্মী, একটি ভিন্নধর্মী। এটার উদাহরণ কি হবে, যে তুমি এ কে দুইবার নিয়ে নিছো, দুইটা সেম, বাট এরপরে এইচ ও এন যে কোনো একটা জিনিস নিছো। এইচ আর কোনো উপায় কি তুমি বাছাই করতে পারো এখানে? একটু ভেবে দেখো তো, আর কোনো উপায় কিন্তু পারো না। মানে এ কে বাদ দিলেই বাকি সব একবার করেই আসে, সো ভিন্নধর্মী চলে আসবে। আর এ কে নিলে তুমি হয় এ কে একবার নিতে পারো, না হয় দুইবার নিতে পারো। এ কে একবার নিলে ওই তিনটা ভিন্নধর্মী হয়ে যাবে, কারণ এ কে একবার নিলে বাকি দুটো তো ভিন্ন হবেই। সো প্রথম কেসেই আসতেছে, এ কে দুইবার নিলে জাস্ট সেকেন্ড কেসটা আসতেছে। সেখানে তোমার দুইটা কেস পসিবল। বুঝলাম? তাহলে এই বাছাইটা তুমি কয়ভাবে করতে পারো বলো তো? কি বাছাই করতেছো? যারা ভিন্নধর্মী তাদের থেকে একটা একটা করে আনতেছো। তাহলে এরকম একটা একটা করে আনা যায় কয়টা উপায় আছে দেখো, 1 2 3 4 5, এখান থেকেও একটা আনা যায়, এটাও একটা অপশন। টোটাল 6টা অপশন আছে, 6টার মধ্যে থেকে তুমি 3টা আনতেছো, বুঝছো? তো 6টা থেকে 3টা বাছাই করতেছো 6C3 উপায়, 6টা থেকে 3টা বাছাই করতেছো 6C3 উপায় গেল। এরপরের কেসে আসো, এখানে দুইটা সেম কতভাবে বাছাই করতে পারো? দুইটা সেম আছে একটাই, একটা থেকে একটা বাছাই করতেছো, বুঝো? একটা থেকে একটা বাছাই করতেছো, গেছে। আর একটা যে ভিন্নধর্মী, তার জন্য আছে 1 2 3 4 5। তোমাদের বলার কথা ভাইয়া এখান থেকেও তো একটা আসার পসিবল, বাট তুমি যেহেতু নিয়ে নিছো, ওই এ কে ব্যবহার করে ফেলছো, এখানে তো একবার করেই ব্যবহার করতেছি, তাই না? তাই তো আর ও নাই, এই কারণে এখন অপশন হয়ে গেছে 5টা। সো 5টা থেকে আসবে যে কোনো একটা, সেটাকে চয়েস করা যায় 5C1 উপায়। বুঝছো? এটা কেবল বাছাই করলাম, বাছাই করার পর কি ওদের মধ্যে শাফল হওয়া যায় না, ক্রম পরিবর্তন করা যায় না? এবার করো দেখো। তাহলে তুমি বাছাই করছো, পরের ধাপ কি? সাজাও। সাজাবা কিভাবে? তিনটা না, তিনটাকে সাজানো যায় 3 ফ্যাক্টোরিয়াল উপায়, তিনটাকে সাজানো যায় 3 ফ্যাক্টোরিয়াল উপায়। কিছু দ্বারা ভাগ করব না, কারণ এখানে তিনটাই ভিন্নধর্মী। দেখছো, আগে বাছাই করলাম, তারপরে ভাগ করলাম, বা তারপরে ডিসিশন নিলাম ভাগ করব কিনা, যেটা এখানে ক্ল্যাশ লাগছিল, ভাগ করব কি করব না, সেটা কিন্তু সলভ হয়ে গেছে। চিন্তা করো। আসো পরেরটায় যাই। পরেরটায় কি হবে? এটা তো আসছে 1 ইন্টু 5C1, আগে বাছাই শেষ, সমাবেশ শেষ। বিন্যাস মানে কি মনে করে দেখো, সমাবেশ ইন্টু সাজানো, সমাবেশ ইন্টু সাজানো। তাহলে তুমি তিনটাকে কিভাবে সাজাতে পারো? তিনটাই তো নিচ্ছি, তিনটাকে সাজানো যায় 3 ফ্যাক্টোরিয়াল উপায়ে, বাট এখানে তোমার দুইটা একই রকম আছে, এ দুইটা একই রকম, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ চলে যাবে। বুঝতেছো? তাহলে আমি যদি একটু ক্যালকুলেট করি, আমার ক্যালকুলেটরটা কোথায়? ক্যালকুলেট করলে 6C3 ইন্টু হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল, এটা আসতেছে 120, আর নিচেরটা আসবে হচ্ছে 5 ইন্টু 3 ভাগ হচ্ছে 2, এটা হচ্ছে 15। তোমরা ক্যালকুলেশনটা তাও নিজে যে একটু দেখো। সো আলটিমেট উত্তর হবে দুইটার যোগফল, কারণ কি আলাদা আলাদা কেস না, এটা কিন্তু শিখে আসছি, আলাদা দুইটা কেস, রাইট? তো দুইটা যোগ করে আসতেছে 135। বুঝতে পারলাম কিনা? হয় উপরেরটা ঘটবে, না হয় নিচেরটা ঘটবে, তার কারণে যোগ হচ্ছে। ক্লিয়ার? আরও কয়েকটা দেখি, দেখো ক্লিয়ার হতে থাকবে। আরও কয়েকটা দেখি, চলো পরেরটায় যাচ্ছি। তোমরা চাইলে এগুলো চার্ট করে করতে পারো, যে কেস বা উপায়, এরপর নিতে পারো বাছাই, এরপর নিতে পারো শব্দ গঠন বা বিন্যাস, এরকম আর কি। ঠিক আছে, আসো পরেরটায় যাই। প্রথম কাজ কি? যেই শব্দ থাকবে সেখানে কতগুলা ভিন্ন ভিন্ন টাইপের লেটার আছে সেটা আগে আলাদা করো। কি কি টাইপের লেটার আছে এখানে? আমার কাছে আছে ডি, ই, জি, আর। তাহলে একটা টাইপ হলো ডি, আরেকটা টাইপ হলো জি, আরেকটা টাইপ হলো আর। আর ই তিনটাই কিন্তু একই টাইপ, ই তিনটাই একই টাইপ। এখান থেকে তোমার 4টা বর্ণ নিতে হবে। তাহলে 4টা বর্ণ কি কিভাবে নিতে পারো? প্রথমটা একদম ইজিয়ার, যে 4টাই ভিন্নধর্মী, 4টি ভিন্নধর্মী, 4টি হচ্ছে ভিন্নধর্মী। একটা উদাহরণ দাও, 4টা ভিন্নধর্মী কি কি হইতে পারে? ডি, জি, আর আর ই। মানে তুমি বলতে পারো ভাইয়া ই এর থেকে একটা নিছি, তাও তো বাকিগুলো একটা করেই আসবে, সো সেটা আলটিমেটলি 4টা ভিন্নধর্মী কেসেই পড়ে যাবে, রাইট? এবার আসে একটা ইয়েতে যাই, যেখানে হচ্ছে আমি 4টা ভিন্নধর্মী নিব না। আমার এখন ই এর থেকে কিন্তু একটা আসা পসিবল, 2টা আসা পসিবল, 3টা আসা পসিবল, এভাবে ভাবতে হবে। ই এর থেকে আমি 3টা নেই আগে, ঠিক আছে? ই এর থেকে আগে 3টা নেই। তাহলে 3টি একই, একটি ভিন্নধর্মী। 3টা একই নিলে কিন্তু মাত্র একটা ভিন্নধর্মী থাকে, একটা ভিন্নধর্মী। তাহলে এটা উদাহরণটা নাও নিজে বোঝার জন্য। 3টা একই মানে কি? 3টা ই আসতেছে, এই যে 1 2 3। সিরিয়াল কিন্তু এটা না, সিরিয়াল তো আমরা সাজাবোই, যে ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ করে এলোমেলো করবই, এটা জাস্ট সিলেক্ট করতেছি কি কি আসবে। আর এখান থেকে যে কোনো একটা হয়তো আসবে, ধরো আমি উদাহরণ হিসেবে ডি রাখলাম, এই এরকম। আর কি কোনো অপশন আছে? আরও আছে।
ই একবার আসতে পারে, এই যে একবার আসছে, ই তিনবার আসতে পারে, এই যে আসছে, ই দুইবারও আসতে পারে। তুমি বলতে পারো ভাইয়া ইকে তো নাও নেওয়া যেতে পারে, বাট ইকে না নিলে দেখো 3টা লেটার আসবে, তোমার লেটার তো লাগবে 4টা, সো হচ্ছে না। কিন্তু আগেরটাও দেখো, আগেরটায় তোমার 3টা নিলেই হচ্ছিল, সো এখানে এ কে না নিয়েও হয়ে যেত, এ কে না নিয়ে হয়ে যেত, এই যে 3টা যে ভিন্নধর্মী, এ কে না নিয়ে বাকিদের নিয়েও হয়ে যেত, বাট এখানে কিন্তু ই কে না নিয়ে অপশন নাই। ওকে, তাহলে আমার 3 নাম্বার অপশন হচ্ছে দুইটা একই, দুইটা ভিন্নধর্মী, দুইটি সেম আর দুইটা আলাদা, দুইটা আলাদা। উদাহরণ কি দিয়ে দাও? উদাহরণ হচ্ছে এই যে দুইটা ই আর একটা আর বা জি বা ডি যে কোনো কিছু আসতে পারে, আমি তো আর জানি না। তাহলে আশা করি তুমি কিভাবে 4টা ভিন্নধর্মী বাছাই করবা। তোমার কাছে অপশন আছে দেখো, এখান থেকেও একটা ভিন্ন আসা পসিবল, এখান থেকেও পসিবল, এখান থেকেও পসিবল, এখান থেকেও একটা পসিবল। তাহলে 4টার মধ্যে থেকে 4টা বাছাই করবা, 4টার মধ্যে থেকে 4টা বাছাই করবা। তাহলে এটা করা যায় কিন্তু 4C4 উপায়। তাহলে এটাকে বিন্যাস কিভাবে করবা? 4C4 তাকে সিলেক্ট করলাম বা বাছাই করলাম, দেন সাজাবো হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল উপায়। কিছু দ্বারা কি ভাগ দিতে হবে না, কারণ সবাই তো ভিন্নধর্মী, এক জাতীয় কিছু নাই, তো জাস্ট গুণ করে দিলেই কাজ হচ্ছে। ওকে, দেন 3টা একই একটা ভিন্নধর্মী, দেখো 3টা একইকে তুমি নিতে পারো এই যে একটা উপায়, একটাই আছে, একটা থেকে একটা, একটা থেকে একটা, ইনটু, ইনটু কেন, আরো ধাপ বাকি আছে তো, ওই যে একটা যে ভিন্নধর্মী সেটা কোত্থেকে নিবা, তুমি নিতে পারো এটা, এটা না হয় এটা, এটাও পারতা, বাট ওকে তো নিয়ে ফেলছো অলরেডি, তাই এখন নেওয়া যাচ্ছে 3টা থেকে। দেখো অনেকে বুঝে না যে একটি যে নিব, ই এর থেকেও কিন্তু একটা নেওয়া পসিবল, ওই যে ওখানে তো একটা নিচ্ছিলাম, বাট এখন কেন গেল না, কারণ ওকে তো অলরেডি আমি ব্যবহার করে ফেলছি, ওর থেকে 3টাই নিয়ে নিছি, ও আর অবশিষ্ট নাই, তার মানে এখন বাকি আছে এই 3টা। তো 3টা থেকে যে কোনো একটা আসবে, দ্যাট ইজ থ্রাইস C1। এটা যদি একটু সহজ করে লিখি 1 ইন্টু 3, যে দুটো সরল করলাম, আর এটাকে সাজাবা কয় উপায়ে, 4 ফ্যাক্টোরিয়াল উপায়ে, বাট সেখানে 3টা একই, যে ই, তাহলে কি হবে 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে আবার ভাগ করে দিতে হবে, 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করে দিতে হবে। বলো বুঝতে পারলা কিনা? পরেরটায় চলে আসো, এই যে দুইটি সেম দুইটি আলাদা, দুইটি সেম কার থেকে পেতে পারো, একটা উপায় আছে, এই যে একটা থেকেই দুইটা পেতে পারো, তাহলে এটাও উপায় একটাই, 1C1, একটা থেকেই একটা, ইনটু বাকি দুইটা যে আলাদা সেটার অপশন আছে দেখো 3 জায়গা থেকে, 3 জায়গা থেকে বাকি দুইটা আসবে, তাহলে 3 জায়গা থেকে বাকি দুইটা সিলেক্ট করা যায় এই উপায়। সো আলটিমেটলি তুমি লিখতে পারো 1 ইন্টু 3C2 ইন্টু সাজাচ্ছ 4টাকে 4 ফ্যাক্টোরিয়াল, বাট সেখানে দুইটা একই রকম, এই যে দুইটা ই, তাই আবার 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, এই সব করে লাস্টে আবার এই 3টাকে যোগ করে দিতে হবে, কারণ হয় এটা হবে, না হয় এটা, না হয় এটা, এদের মধ্যে কিন্তু অথবার সম্পর্ক। বলো বুঝলাম কিনা? তোমরা সুন্দর করে চার্ট করে দিতে পারো, আমি একটু রাফলি লিখছি কারণ অনেকগুলো ম্যাথ আমরা করব, ক্লাস শুধু শুধু বড় হয়ে যাবে অত ইয়ে করে লিখতে গেলে, এই জন্য এভাবেই দিলাম, তোমরা একটু সুন্দর করে বক্স করে করে করতে পারো, অথবা বক্স না করলে অ্যাটলিস্ট মানে এক লাইনে ভালো মতো লিখো আর কি। ঠিক আছে, বুঝতে পারছো? চলো আরেকটাই যাই, যত বড় বড় শব্দ আসবে বেটার হবে। দেখো কি বলা, এখানে কি কি আলাদা আলাদা বর্ণ আছে, প্রথম স্টেপ কিন্তু এটাই, কি কি টাইপের বর্ণ আছে আগে আলাদা করে ফেলো। বর্ণ কি কি আছে দেখো, আমার পি একটাই, ওকে, আর দেখো দুইটা আছে, আর এবার দুইটা আছে, এটা অনেক কনসেপ্ট ক্লিয়ার হবে। এস দেখো দুইটা আছে, এস দুইটা, ও দেখো দুইটা আছে, ও দুইটা, আর কি এফ আছে একটা, ই আছে একটা, দেখো কয়টা, 1 2 3 4 5 6 7 8 9, 1 6 7 8 9, হ্যাঁ এই চলে আসছে। তাহলে টোটাল 1 2 3 4 5 6 টাইপের লেটার আছে। ওকে, তোমার লেটার নিতে হবে কয়টা, 4টা। বলো 4টা কিভাবে বানাইতে পারো, ওই যে প্রথম কেস একদম ইজিয়ার, যেটা প্রথম কেসটা একদম ইজিয়ার, 4টাই ভিন্নধর্মী, 4টি আলাদা বা ভিন্নধর্মী যাই বলো না কেন, উদাহরণ নিয়ে নাও, তোমার জন্য করতে ইজিয়ার হবে। 4টা আলাদা কি হতে পারে, হয় পি, না হয় আর, না হয় ও, না হয় এফ, এটা জাস্ট একটা উদাহরণ আমি নিজে দেখার জন্য, অন্যরাও তো আসতে পারে তাই না। এখন আমাকে বলো, সাথে সাথে লিখে ফেলি, 4টা আলাদা কয় উপায় নিতে পারো। অনেকে ভাবে কি ভাই 4টা আলাদা তো নেওয়ার উপায় অল্প অল্প, শুধু এই যে পি আর ই, না রে, যেখানে দুইটা সেখান থেকেও তো তুমি একটা নিতে পারো, তো তোমার 4টা আলাদা নেওয়ার উপায় কিন্তু আছে 6টা, টোটাল 6টা, সেই 6টা থেকে যে কোনো 4টা তুমি নিবা হচ্ছে 6C4 এই উপায়। তাহলে শব্দ সংখ্যা কি হবে, শব্দ সংখ্যা অলওয়েজ বিন্যাস, অলওয়েজ বিন্যাস, আগে বাছাই করছি, এবার সাজাবো, সাজানো যায় হচ্ছে 4টাকে 4 ফ্যাক্টোরিয়াল উপায়, কিছু দিয়ে ভাগ দেওয়া লাগবে না, কারণ কি, কারণ তো রিপিটেশন নাই, সবাই আলাদা আলাদা, এক জাতীয় বস্তু নেই। বুঝলাম, ঠিক আছে। আসো 2 নাম্বার কেসে যাই, 2 নাম্বার কেসে যাই। এরপর তুমি কি করতে পারো, 4টা আলাদা তো হয়ে গেছে, এবার 2টা সেম 2টা আলাদা এমন করতে পারো। তাহলে আমি নিলাম 2টা সেম, 2টা সেম, 2টি আলাদা, 2টি আলাদা, মানে উদাহরণ যদি আমি দিই যে আমার দুইটাই ধরো আর আর, দুইটাই আর আর, এরপরে আছে ধরো এস আর এটা হলো এফ, সামথিং কিছু একটা আসবে। তাহলে 2টা সেম কত জায়গা থেকে পেতে পারো,
এই দেখো একটা জায়গা, এই দুইটা জায়গা, এই তিনটা জায়গা থেকে যে কোনো একটা নিবা। অনেকে ভুল করে, ভাবে তিনটা জায়গা থেকে দুইটা নিচ্ছ, না আমি বলছি দুইটা সেম, এই যে আর আর, বাকিগুলো তো আলাদা। তাহলে একটা নিলেই তো তোমার আর আর চলে আসছে তিন জায়গা থেকে, এরা তো এমনিই ডাবল, ডাবল থেকে একটা নিলেই দুইটা চলে আসছে। তার মানে এখান থেকে তুমি নিতে পারো, দেখো তিনটা জায়গায় আছে, তিনটার মধ্যে যে কোনো একটাকে নিচ্ছ, 3C1 গেল। পরের আবার সিঙ্গেল সিঙ্গেল দুইটা কয় জায়গা থেকে পাবা, ধরো ফর এক্সাম্পল আমি এইটা ব্যবহার করে ফেলছি, তাহলে আসে তো আরো এই প্রত্যেকটা, কারণ ওদের থেকে একটা আসা পসিবল, ভুল করো না। 1 2 3 4 আরো 5টা উপায়, সেই 5টা থেকে যে কোনো দুইটা, 5C2। বুঝতেছো? খুবই কেয়ারফুল থাকতে হবে। তাহলে আমি যদি একটু লিখি, শব্দ হবে 3C1 ইন্টু 5C2, এবং 4টাকে বিন্যাস করা যায় 4 ফ্যাক্টোরিয়ালে সাজানো যায়, বাট দুইটা যেহেতু রিপিট আছে এই যে আর আর, তাই আবার 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করে দিতে হবে। বুঝতে কি পেরেছো? এরপরের কেস কি হইতে পারে দেখো, এরপরে চাইলে তুমি এমন করতে পারো, আরে দুইটি সেম এমনও হইতে পারে না বলো, দুইটি সেম মানে এবার আমি বলছি এরকম আর আর এস এস, অথবা আর আর ও ও, এগুলোও তো হইতে পারে। তাহলে সেই ক্ষেত্রে কত উপায় আসতে পারে। তাহলে এবার দেখো তোমার দুটি সেম কয় জায়গা থেকে আসে, 1 2 3, এই তিনটা থেকে তোমার লাগবে এবার দুইটা, চারটা না কিন্তু, তিনটা থেকে দুইটা, কারণ একটা আসা মানে দুইটা চলে আসছে। সো তিনটা থেকে দুইটা সিলেক্ট করা যায়, 3C2 উপায়। তো শব্দ গঠন হবে কি, 3C2 ইন্টু 4টাকে সাজানো যায় 4 ফ্যাক্টোরিয়াল, বাট এবার দেখো ডাবল ডাবল, তাই এটার জন্য একবার 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, আরেকটার জন্য আবার 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। বলো বুঝলা কিনা? তাহলে এখানেও কিন্তু তিনটা কেস। আর কি কোনো কেস পসিবল? চিন্তা করে দেখো, আর কোনো কেস কি পসিবল? আর কোনো কেস কিন্তু পসিবল না, তুমি যেভাবেই চাও এর বাইরে নিতে পারবে না। দুইটি সেম করে ফেলছো, দুইটি আলাদা করে ফেলছো, চারটায় আলাদা করে ফেলছো, এর বাইরে আসলে এখানে আর কেস পসিবল না। সো আই গেস এই তিনটা ম্যাথে মোটামুটি তোমরা ম্যাচিউর এনাফ হয়ে যাচ্ছ এই টপিকটায়। চলো সামনের দিকে যাচ্ছি, এটাই আরও বেশি ক্লিয়ার হবে, কারণ এখানে কিছু রিপিটেশন আরও বেশি আছে। দেখো কি কি আছে, আমার প্রথমে আমি দেখতে পাচ্ছি ই আছে তিনটা, যত টাইপের আছে একসাথে লিখে ফেলো। ই আছে ভাই তিনটা, ওকে ও থাকলো। এন দেখো আছে তিনটা, বাপরে বাপ, এনও আছে তিনটা, গেল। আই কয়টা আছে দেখো, আই 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 আছে দুইটা, ঠিক আছে। আগে আমি দেখি মোট অক্ষর কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11, ওকে 11টা। জিও আছে দুইটা, অলরেডি কয়টা হয়ে গেছে দেখো, 3 3 6 2 8 2 10, সর্বশেষে কি বাইচা আছে বলো তো, আর বাইচা আছে। এই সো টোটাল 5টা টাইপের অক্ষর আছে, টোটাল 5 ধরনের অক্ষর আছে। বুঝো কিন্তু ভাই, তোমার ই থেকে একটাও আসতে পারে, দুইটাও আসতে পারে, তিনটাও আসতে পারে, কিছু নাও আসতে পারে। এখান থেকে একটা দুইটা তিনটা কিছু নাও আসতে পারে, একটা দুইটা কিছু না, একটা দুইটা কিছু না, একটা বা কিছু না, এরকম আসতে পারে। ওকে, বলছে প্রতিবার 4টি করে বর্ণ নাও, 4টি করে বর্ণ নিয়ে কতভাবে বিন্যাস করতে পারো। সবার আগে একদম ইজি যেটা, যে সবগুলাই আলাদা, 4টি আলাদা, এর চেয়ে ইজি তো কিছু হয় না। জাস্ট উদাহরণ হিসেবে কিছু একটা নিয়ে রাখো নিজের ক্যালকুলেশনের সুবিধার্থে। ধরো আমি নিলাম ই এন আই আর, এদেরকে নিস, তোমার ইচ্ছা, তুমি জিও নিতে পারতা, যেটা ইচ্ছা নিতে পারো। তাহলে একটা একটা করে 4টা আলাদা মানে কি, একটা করে দিবে। একটা করে কারা দিতে পারে ভাই, সবাই একটা করে দিতে পারে। তাহলে অপশন কয়টা, 5টা, 5টার মধ্যে থেকে তুমি 4টা আনবে একটা করে। তাহলে এটার উপায় সংখ্যা হচ্ছে 5C4, এবং বিন্যাস বা শব্দ সংখ্যা হবে 5C4 কে 4 ফ্যাক্টোরিয়াল উপায় আগে সাজায় ফেলো, 4 ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজায় ফেললাম কেন, কারণ কিছু দিয়ে তো ভাগ করার নেই, কারণ কোনো রিপিটেশন নেই। গেল, এটা গেল প্রথম ধাপ। এবার আসো আস্তে আস্তে ভাঙাই। এবার আমি করব কি, 3টি সেম, কারণ দেখো 3টা আসা পসিবল, কিন্তু 3টি সেম একটি আলাদা। চলো 3টি সেম একটা হলো আলাদা, উদাহরণটা লিখে ফেলো, তাহলে তোমার করতে সুবিধা হবে। ধরো 3টা সেম হচ্ছে, আমি ই লিখলাম, ই ই ই, আর একটা তো যে কোনো জায়গা থেকে আসতে পারে। ফর এক্সাম্পল আমি নিচ্ছি হচ্ছে, ধরো এনকেই নিয়ে নিই। তাহলে আমাকে বলো 3টা একই জিনিস কয় জায়গা থেকে আসতে পারে, ভাই মাত্র 2 জায়গা, 2 জায়গা থেকে আসতে পারে। তো 2টার মধ্যে তুমি যে কোনো একটা নিচ্ছ, অর্থাৎ 2C1 গেল। এরপরে যে সিঙ্গেল একটা কয় জায়গা থেকে আসতে পারে বুঝো, তুমি যদি ই কে ব্যবহার করে ফেলো, এই 4 জায়গা থেকেই কিন্তু সিঙ্গেল একটা আসতে পারে। অনেকে ভুল করে যে এখান থেকে তো 3টা আসবে না, আমি বারবার বলছি 1 2 3 0 সব পসিবল। তাহলে আমার কাছে আরো 4টা অপশন আছে যেখান থেকে একটা আসতে পারে। তো 4টা থেকে যে কোনো একটা, এই উপায় 2টা আংশিক কাজ, তাই গুণ হয়ে গেছে। শব্দ সংখ্যা কি হবে, ওই আগেরগুলা নাও, তাকে আবার গুণ করে দাও 4টা বর্ণ দেখে 4 ফ্যাক্টোরিয়াল উপায়ে, ডিভাইডেড বাই কত হবে বলো, 3টাই সেম, ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়ালও কিন্তু হবে। বলো বুঝলাম কিনা?
ক্লিয়ার? ঠিক আছে, এরপর দেখো আর কি কি হইতে পারে, আর কি কি হইতে পারে। এবার এরকম আগে নেই, দুটি সেম, দুটি সেম, দুটি সেম। চলো আগে এটা করি, দুইটা দুইটা সেম, দুটি সেম, দুটি সেম, মানে এরকম যে ই ই এন এন, ই ই এন এন, এই টাইপের। তাহলে বলো দুইটা কারা দিতে পারে? আচ্ছা এই ক্রস আগে কাটিয়ে তো আগেরটা বোঝাচ্ছিলাম। দুইটা দিতে পারে ও ও ও ও, 4 জন দুইটা দিতে পারে। তোমার দরকার কয়টা? 2 জনকে দরকার। তাহলে 4টা থেকে 2টা বাছাই করা যায়, একদম সিম্পল 4c2 উপায়। তাহলে কি হবে বলো, 4c2 ইন্টু হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল, বাট দেখো ডাবল ডাবল আছে তাই 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, আবার 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। বুঝতে পেরেছো? এরপর কি হইতে পারে আর কেস? এরপর হইতে পারে 4 নাম্বার, ধরো দুইটা সেম, দুইটা সেম, বাট দুইটি আলাদা, দুটি আলাদা, দুটি আলাদা। মানে আমি ই ই সেম নিলাম, যাও ই ই সেম নিলাম, বাকিগুলো আলাদা। ধরো আইজি, এই আইজি, তাহলে দুইটা কারা কারা দেয়? 1 2 3 4 উপায়ে দুইটা দেয় আগের মতো। তাহলে 4c অনেকে বাইরে দেবে 2, দুইটা দেয় এমন তুমি একটা নিচ্ছ ভাই শুধু ই ই, তাহলে হবে 4c1। ট্র্যাপগুলো বুঝতেছো? এরপর সিঙ্গেল দেয় কারা? যদি ই দিয়ে দেয় সিঙ্গেল সবাই দেয়, আরো 4 জনই দেয়, 4 জন থেকে আরো দুইটা দরকার তোমার, 4 জন থেকে আরো 2 জনকে দরকার যারা দুইটা একটা একটা করে দিবে, তাহলে 4c2। সো খুবই কেয়ারফুলি করতে হবে ভাই, 4c1 ইন্টু 4c2 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল 4টা বর্ণের জন্য, বাট একটা যেহেতু ডাবল আছে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ যাবে। আর কি কোনোভাবে তুমি ফিল আপ করতে পারো? দেখো তো 4টাকে আর কোনোভাবে ফিল আপ করতে পারো? আর কোনোভাবে কিন্তু যায় না, আর কোনোভাবে তুমি চাইলেও ভাগ করতে পারবা না। যদি পেরে থাকো ট্রাই করো, আমার মনে হচ্ছে না যে এখানে আর কোনো উপায় পসিবল। আর কোনো উপায় কি পসিবল? 3টা একটা নিয়ে নিছি না, এখানে আর তুমি করতে পারবে না, 4টাই আলাদা নিয়ে নিছি, এটাই সর্বোচ্চ হয়েছিল। ওকে, দেন ফাইনালি কিন্তু মোট উপায় সংখ্যা হবে এই প্রত্যেকটা যোগ করে দিবা। যদি সমাবেশ চাই কত উপায় বাছাই করা যায় তাহলে খালি এদের যোগ করবা, আর কতগুলো শব্দ গঠন করা যায়, শব্দ গঠন কিন্তু এই এলোমেলো বা ক্রম ম্যাটার করে, তো সেখানে বিন্যাস করতে হবে, সাজাইতে হবে, এই পাশটা হচ্ছে শব্দ গঠন। বুঝছি, আমি কিন্তু যোগগুলো করিনি, নিজেরা করে নিও। ওকে, এবার অনেক কঠিন একটা যাব, কঠিন না আসলে একটু বড় আর কি। এটা করলে আর কোনো কিছুতে ক্লিয়ার মানে তোমাদের প্রবলেম হবে না, সবই করতে পারবে। এটা একটু ট্রাই করো আমার সাথে। দেখো কি, মিসিসিপি, মিসিসিপি। ওকে, কি কি আছে? এম আছে একটা, আমি আগে গুনে নি কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11টা। ওকে, এম নিলাম একটা। আই আছে হচ্ছে 4টা ভাই রে ভাই, 1 2 3 4। ওকে, আই আছে 4টা। এরপর পি আছে 2টা। ওকে, এসও আছে 4টা, 1 2 3 4, এই 4 4 8 9 10, এই 11, আর নাই, মাত্র 4টা টাইপের বর্ণ, কিন্তু এরাই দেখছে একদম ভরে দিছে। ওকে, এবার 5টা বর্ণ নিব, সো অনেকগুলা কেস চলে আসবে। সবার আগে আমাদের ফেভারিট যেটা, 5টাই আলাদা। বাট আমাকে বলো আল্লাহর ওয়াস্তে এখানে কি 5টা আলাদা পসিবল? পসিবল না, কারণ তোমার অপশনই আছে 4টা, সবাই একটা একটা করে দিলে ফিল আপ কিন্তু হবে না। তো তোমরা একটা ট্রাই করো, এই সেম ম্যাথটাই তোমরা 4টা বর্ণ নিয়ে করো, এটা ইজি হবে। ঠিক আছে, বাট আমি এটা করতেছি। তাহলে আমার সবগুলা ভিন্ন পসিবল না, তাহলে কাজ করি আগে একইগুলো দিয়ে শুরু করি, যে 4টা সেম। চলো 4টি সেম, একটি আলাদা, একটি আলাদা। উদাহরণ দাও, 4টা সেম একটা আলাদা কি কি হইতে পারে? যে তোমার আই আছে 4টা, 1 2 3 4, দেন একটা আলাদা কিছু যে কোনো একটা নিয়ে না, ধরো পি নিলাম। তাহলে তোমার 4টা সেম জিনিস কারা কারা দিতে পারে? ও আর ও, 2 জনের মধ্যে যে কোনো একজনকে তুমি বাছাই করতেছো, তাহলে সেটাকে করা যায় 2c1 উপায় গেল। দেন বাকি একটা দিতে পারে কিন্তু অন্য 3 জনই দিতে পারে, মানে তুমি তো একজন থেকে 4টা নিয়ে নিছো, বাকি 3 জনের সবাই কিন্তু একটা দিতে পারে, তাহলে 3 জন থেকে একটা নিবা হচ্ছে thrice-c1 উপায়। সেটাকে যদি বিন্যাস করতে যাও, 2c1 তো আসেই, 3c1 তো আসেই, আবার সাজানো যাবে হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল 5টা বর্ণকে, বাট 4টাই যেহেতু রিপিট তাই আবার 4 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। এই গেল প্রথম কেস। চলো সেকেন্ড কেসে যাই, 4টা সেম শেষ। এবার চলো 3টা সেমে নামি, 3টা সেম। ওকে, যদি আমার 3টা সেম হয় তাইলে আবার দেখো 2টা অপশন, যে বাকি 2টা আলাদা, তাহলে বাকি 2টাও সেম, তাহলে আগে চলো বাকি 2টা সেম দিয়ে করি, বাকি 2টাও সেম, 3টা সেম 2টা সেম। বুঝছো, মানে এরকম যে প্রথমে আই 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 আই, এরপর পিপি, বা চাইলে তুমি এসএসও দিতে পারতে, একই কথা ঘুরে ফিরে, এই যে এরকম। তাহলে 3টা কারা দিতে পারে? 3টা দিতে পারে 1 2, 2 জনের থেকে যে কোনো একজনকে বাছাই করো, 2 জনের থেকে একজনকে বাছাই করা যায় আবার আগের মতো twice-c1 উপায়। ওকে, এরপরে আবার কি 2টা লাগবে, 2টা কারা দিতে পারে? ওই 2 জনের মধ্যে তুমি একজনকে বাছাই করে ফেলছো, তাহলে 2টা দিতে পারে আরও 2 জন, সেই 2 জন থেকে একজনকে বাছাই করতেছে, কেয়ারফুল, সেই 2 জন থেকে একজনকে বাছাই করতেছে, সেটাও twice-c1 উপায়। দেন তো তোমার বিন্যাস করতে গেলে twice-c1 ইন্টু twice-c1, আগের মতো 5টায় 5 ফ্যাক্টোরিয়াল, বাট এবার দেখো 3টা রিপিট তাই 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, আবার 2টা রিপিট তাই 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ।
আশা করি এখন বুঝে যাচ্ছ। এবার আসো পরেরটাই যাই, যে আমার আগের মতো যে তিনটা সেম তো আছেই, বাট বাকি আলাদা আলাদা আবার দুইটা আছে। তিনটা সেম কিন্তু দুইটা আলাদা। এইবার কি হবে বলো? এটা হচ্ছে ওই যে ওইরকম, যে ধরো আই আই আই, একটা এস আর একটা পি, এই টাইপের। তখন কি হবে? প্রথমত তো তিনটা দিতে পারে ওই দুইজনই, তাহলে দুইজনের মধ্যে যে কোনো একজনকে আগে নাও, টুয়াইস C1। বাট দেন একটা দিতে পারে কিন্তু তিনজন, কারণ কি ধরো এটাকে নিস, তাহলে ও একটা দিতে পারে, ও পারে, ও পারে, সেই একটা দিতে পারে থেকে দুইটা লাগবে তোমার, তাহলে বাকি তিনজন থেকে লাগবে দুইটা, থ্রাইস C2। তাহলে বিন্যাস কি হবে? 2C1 ইন্টু থ্রাইস C2 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল। বাট তাকায় দেখো এই তিনটা সেম, তাই 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে থাক। আশা করি এখন ইজি লাগার কথা, জাস্ট কেসগুলো ফাইন্ড আউট করো, ওই বাছাই আর বিন্যাস বের করা খুব একটা টাফ লাগবে না। ওকে, এবার আসলে 4 নাম্বারে যাই। 4 নাম্বারে কি করতে পারি? চলে কাজ করি, দুইটা সেম, দুইটা সেম, আরও দুইটাও সেম, আরও দুইটাও সেম, দেন আর একটা আলাদা। ওটা আলাদা হইতেই হবে, আর তো অপশন নেই। এইভাবে তাহলে এটার উদাহরণ কি হইতে পারে? ধরো এস এস আই আই, আরেকটা হলো পি, এরকম, তাই না? তাহলে তোমার দুইটা সেম কয় জায়গা থেকে আসতে পারে? 1 2 3, তার মধ্যে তুমি দুই জায়গা দিয়ে ফিল আপ করতেছো বা দুইজনকে নিচ্ছ, তাহলে তিনজন থেকে দুইজন, থ্রাইস C2 ইন্টু আর একটা, একটা কয়জন দিতে পারে? তুমি ধরো এস নিয়ে নিছো বা আই নিয়ে নিছো, দুইজনের মধ্যে, ও দুইজনকে কিন্তু নিয়ে নিছো, তিনজনের মধ্যে দুইজনকে চলে গেছে, এই দুইজন চলে গেছে, তাহলে থাকতেছে আর দুইজন, যেখান থেকে একটা আসতে পারে। তো সেই দুইজন থেকে যে কোনো একজন, সেই দুইজন থেকে যে কোনো একজনকে নিয়ে তুমি বাকি অংশটা ফিল আপ করে দিবে। তাহলে আলটিমেট আনসার কি হবে? শব্দ সংখ্যা এই 5টাকে সাজানো যায় 5 ফ্যাক্টোরিয়াল উপায়ে, বাট দেন আবার এই যে 2 2 মিল আছে, মানে তোমার রিপিটেশন আছে, তাই 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। বলো বুঝতে পারলা কিনা? বুঝতে পারলা কিনা? ঠিক আছে। এরপর 5 নাম্বার, এই কেসের পরে আর কি পসিবল? আমি দুইটা সেম নেই আর তিনটাই আলাদা নিয়ে নিই। দুইটা সেম কিন্তু যদি তিনটা আলাদা নিই, তিনটা আলাদা নিয়ে নিই, তিনটা আলাদা নিয়ে নিই, মানে এরকম ধরো এস এস, বাট বাকি সব হলো আই, এরপর ও এটা কি পসিবল? হ্যাঁ হ্যাঁ পসিবল। আই, এরপর হচ্ছে পি, এরপর হচ্ছে এম। কারণ কি 4 টাইপের বর্ণনা, এই যে এক টাইপ, এই যে আরো 3 টাইপ, 4 টাইপের বর্ণনা কিন্তু। ওকে, তাহলে দুইটা পাইতে পারো কয় জায়গা থেকে? 1 2 3, তিনটার মধ্যে যে কোনো একটা, তিনটার মধ্যে যে কোনো একটা, এরপর অবশিষ্ট থাকে তিনটা, সেই তিনটা থেকে তিনটা, যারা একটা করে দিতে পারে 3C3। সো আলটিমেট আনসার হবে 3C1 ইন্টু হচ্ছে 3C3, এবং সাজানো যায় 5 ফ্যাক্টোরিয়ালে, এখানে জাস্ট একটা রিপিটেশন আছে, একটা 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, দেন লাস্টে সব যোগ করে দিও। একটু দেখো, অনেক বড় ম্যাথ তো, যদি খুঁটিনাটি কিছু ভুল হয়ে থাকে নিজেরা একটু ঠিক করে নিও, আই গেস বুঝতে পারার কথা, বুঝছো? ঠিক আছে, সো খুবই গুরুত্বপূর্ণ এই শব্দ গঠনের টাইপটা, এবং আশা করি সিরিয়ালি করতে হবে, গ্র্যাজুয়ালি করতে হবে। 5টাতে আমি কীভাবে বুঝাইছি একটু ফোকাস করো, নিজেরা একটু চিন্তা করো, তাহলে আই গেস এই ম্যাথটা এসে করার পর অন্য কোনোটাই আসলে আটকাবা না। কারণ এখানে দেখো 5টা বর্ণ, আমি যদি 6টা বর্ণ দিতাম আরও কেস আসতো, কেসের উপরে কেস হতো, বাট অ্যাটলিস্ট এই 5টার বেশি দেওয়ার কথা না, হচ্ছে এখানে কি আর পসিবল? আর কোনোভাবে তো পসিবল আমার কাছে মনে হচ্ছে না, না আমার কাছে মনে হচ্ছে না। ঠিক আছে, এবার মোটামুটি আমাদের চ্যাপ্টার শেষ। জাস্ট একটা ছোট্ট টপিক আছে যেটা অত বেশি গুরুত্বপূর্ণ না, বাট চলে আসতে পারে। ধরো আমি এক উদাহরণে চলে যাই, দেখো উদাহরণটাকে দেখো। তোমার কাছে 17টা বস্তু আছে, এখান থেকে তুমি 3 ভাগ করছো, আগে কিন্তু আমরা 2 ভাগ করছিলাম, ওই যে একটা টিমকে সমান 2 ভাগ করে ফেলছিলাম, মনে আছে? ওইরকম আর কি। তো 17টা বস্তু আছে, এর মধ্যে যদি 3 ভাগ করো, তাহলে মোট সমাবেশ সংখ্যা কি হবে বলো? 17টা থেকে যদি তুমি আগে 5 জনকে আলাদা করো, তাহলে এমন হবে না যে 17 থেকে আমি 5 জনকে আলাদা করলাম, গেল, এখন কয়জন হয়ে গেছে? 12 জন। সেই 12 জন থেকে আরো 8 জনকে আলাদা করতে হবে, তাহলে 12 থেকে আরো 8 জনকে আলাদা করলাম, তাহলে থাকে কয়জন? 4 জন। ওই 4 জন তো অটোমেটিক আলাদা হয়ে গেছে, বা তুমি বলতে পারো যে 4 জন থেকে 4 জন বাছাই করলাম, এটা তো 1 বা একই জিনিসই আর কি। সো এদের মধ্যে গুণফল হবে, কারণ 3টা ধাপ না, এদের মধ্যে গুণফল হবে। সো উত্তর কিন্তু এইটা, উত্তর কিন্তু এইটা। বাট মাঝে মাঝে অনেক বড় সংখ্যা চলে আসতে পারে, এত কষ্ট করে না করে আমরা একটা ফর্মুলা জাস্ট ব্যবহার করতে পারি। কি ফর্মুলা? উপরে হবে মোট পরিমাণ, উপরে কত? 17, পেন কোথায়? উপরে হবে 17 এর ফ্যাক্টোরিয়াল, এই যে মোট, আর নিচে হবে এই যে ভাগগুলার ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, 5 ফ্যাক্টোরিয়াল, 8 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল, এই এতটুকুই। বুঝছো, ছোট্ট একটা টপিক, এগুলো এমসিকিউতে চলে আসতে পারে, তুমি এভাবেই করতে পারো বেসিক দিয়ে, বা এরকম একটা ফর্মুলা আছে আর কি, এটাই দেখো লেখা আছে m + n + p। m আর n আর p হচ্ছে ওই যে ভাগ সংখ্যা, যেটা এখানে দেখাইলাম, সরি কই গেল, এই যে 5 8 4 এগুলো, তো এগুলো যোগ করে তো মোট সংখ্যাটাই আসে। তো তুমি বেসিক্যালি বলতে পারো ওই যে উপরে হবে মোট সংখ্যাটা, মানে m + n + p, এটার ফ্যাক্টোরিয়াল, আর নিচে হবে জাস্ট m এর ফ্যাক্টোরিয়াল, n এর ফ্যাক্টোরিয়াল, p এর ফ্যাক্টোরিয়াল, এই এতটুকুই জাস্ট। সো এটা চাইলে মনে রাখতেও পারো আর নাও রাখতে পারো।
বুঝতে পারছো? কিন্তু এই যে উপরেরটা জাস্ট বলছি তুমি ভাগ করতেছো, ভাগ করা মানে তো বাছাই, আর যদি বন্টন করো মানে ওইখানে আবার ক্রমানুসারে সাজাও, তাই না? ধরো কিছু বস্তু আছে সেটা তুমি ভাগ করে পরে আবার সাজাচ্ছ, তিনজনের মাঝে সাজাচ্ছ, একজনের মাঝে সাজাচ্ছ, ওইটা আবার বিন্যাস করা যায় না? যে ধরো প্রথমে ওকে দিছো 5 ভাগ, ওকে 8 ভাগ, ওরে 4 ভাগ, একটু পরে চেঞ্জ করে দিলা ওকে 4, ওকে 8, ওকে 5, এটা করা যাচ্ছে না, যে ক্রম পরিবর্তন, এটা কিন্তু বিন্যাস। তো সেই বিন্যাস করা যায় আবার কি উপায়? 3টাকে 3 ফ্যাক্টোরিয়াল, তাহলে যদি এক্সটাকে করি এক্স ভাগে করি সেটা এক্স ফ্যাক্টোরিয়াল উপায়। তো জাস্ট কিছুই না, ওই যে মাত্র যেটা বের করলা সেটাকে যদি আবার তুমি সাজাও, প্রথমে তাকে বাছাই করছো, এই যে এটা হলো বাছাই, মাত্র যেটা শিখলাম এটা হলো বাছাই, এম ফ্যাক্টোরিয়াল, এন ফ্যাক্টোরিয়াল, পি ফ্যাক্টোরিয়াল। এরপর যদি এক্সটাকে ভাগ করছো, তাই তুমি যদি বন্টন করো তাহলে আবার বিন্যাস করে দিতে হবে বা সাজায় দিতে হবে, এই জন্য একটা এক্স ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ হয়ে যাবে। বুঝছো জিনিসটা? ওই যে চিন্তা করো না যে এই যে ম্যাথটা, এই যে ম্যাথটা তুমি আগে এটা হলো ভাগ করলা, টোটাল এতগুলা ভাগ হইছে, এই যে এইটা দিয়ে করতে পারো অথবা এই সূত্র দিয়েও করতে পারো, টোটাল এত ভাগ হইছে। এখন কয়জনের মধ্যে ভাগ করছো দেখো, 3 ভাগ, মানে 3 জন মানুষকে দিছো, ধরো রহিমকে দিছো 5 ভাগ, করিমকে দিছো 8 ভাগ, আর আরেকজন কেউ আছে তাকে 4 ভাগ। এখন রহিমকে করিমেরটা দাও, করিমকে রহিমেরটা দাও, মানে এরকম এক্সচেঞ্জ করে আরো কম্বিনেশন বানানো যায় না? ওই কথাটা বলতেছি, সেটা করা যাবে আরো 3 ফ্যাক্টোরিয়াল উপায়, কারণ তুমি টোটাল 3 জনের মধ্যে সেটা বন্টন করে দিছো। বুঝছো? এই জাস্ট দুইটা বিষয়, একটা হলো ওই ডিরেক্ট ফর্মুলা মনে রাখলা, আর এটা যত ভাগ করছো তত ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ হচ্ছে। ঠিক আছে? এটারই আরেকটা ভার্সন হচ্ছে যদি সবগুলা ভাগ সেম হয়, মানে এই যে এম, এন, পি এরা সমান হয়, সমান 3 ভাগে যদি তুমি ভাগ করে দাও তাহলে একটা কাহিনী ঘটে। কাহিনীটা হচ্ছে তোমার আসার কথা ছিল এইটা না, এই যে এতর ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এম ফ্যাক্টোরিয়াল, এন ফ্যাক্টোরিয়াল, আবার পি ফ্যাক্টোরিয়াল, তখন আবার যত ভাগে ভাগ করছো সেটার ফ্যাক্টোরিয়াল দিয়েও ভাগ হয়ে যায়, এক্স ফ্যাক্টোরিয়াল দিয়েও ভাগ হয়ে যায়। তোমাদের মনে আছে কি না আমরা এরকম একটা ম্যাথ করছিলাম গত ক্লাসে, আমরা এরকম একটা ম্যাথ করছিলাম, সরি ভুলে স্লাইড নিয়ে নিছি, গত ক্লাসে এরকম একটা ম্যাথ করছিলাম যে 8 জন আছে, 8 জনের টিম, 8 জনের টিম সমান 2 ভাগে ভাগ করা, সমান 2 ভাগে, সমান 2 ভাগ, কত উপায়ে করতে পারো? তাহলে 2 ভাগ করলে এখানে যাবে 4 জন, এখানে যাবে 4 জন, মনে আছে? তার মানে আমরা কি করছিলাম যে 8 জন থেকে 4 জনকে বাছাই করছি, কারণ তাহলে কি হবে 8 জন থেকে 4 জন সরাই নিলাম, অটোমেটিক ওখানে 4 জন রেডি হয়ে গেছে। এই উপায় সংখ্যা আমাদের 70-এর মতো আসছিল, আমার যদি মনে থাকে, আমি যদি করি 8C4, হ্যাঁ 70, বাট আমি বলছিলাম এটা উত্তর হবে না, উত্তর হবে এত ডিভাইডেড বাই 2 সমান 35। কেন? কারণ তুমি 2 বারের কাজ একবারে করে ফেলছো যখন সমান 2 ভাগে ভাগ করছো। কেন? আমি 4 জনকে বাছাই করলে অটোমেটিক আরও 4 জন বাছাই হয়ে গেছে, মানে একবারে আমি 2 বারের কাজ করে ফেলছি। টোটাল আমার বাছাই করার উপায় কিন্তু 35টা, 70টা করা লাগতেছে না, অর্ধেক উপায় লাগতেছে। তেমনই কেন 2 দ্বারা ভাগ হলো জানো? কারণ সমান 2 ভাগে ভাগ করছে, অর্থাৎ এখানে একটা নিচে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে আসলে ভাগ গেছে, 2 না 2 ফ্যাক্টোরিয়াল। ঠিক ওই কাজটাই যে সমান যখন আমরা 3 ভাগে ভাগ করছি, এই যে সমান 3 ভাগে বা এক্স ভাগে ভাগ করবো, তখন ওই এক্স ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হয়ে যাবে। বুঝছো? তাহলে এটাই যদি এখন আবার বন্টন করো, বিন্যাস করো, তাহলে কি হবে? বিন্যাস মানে কি? এটার সাথে আবার এক্স ফ্যাক্টোরিয়াল গুণ, তাহলে ওই এক্স ফ্যাক্টোরিয়াল আবার কেটে যায়, যখন দুইটা সমান হয় এক্স ফ্যাক্টোরিয়াল কেটে যায়, কেটে গিয়ে আলটিমেটলি আবার এইটা চলে আসে। বুঝছো? কারণ কি দেখো, আগেরটাই কি ছিল? আগেরটাই ছিল এটার সাথে 3 গুণ, বাট এবার 3 দ্বারা তো ভাগই গেছে, তাই আবার যদি ওটা গুণ করি এক্স তো কেটে গেছে। বুঝবে নাই? এই আর কি। এই ম্যাথটা দেখো তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এই ম্যাথটা দেখো, লাস্ট একটা অঙ্ক, তোমার কাছে 52 খানা তাস আছে, সেটা 4 জনের মধ্যে সমান ভাগে ভাগ করবা, তাহলে কিভাবে ভাগ করা যায় বলো? 52 ভাগ 4, 3 4 12, 3 1 3, হ্যাঁ তাহলে অলমোস্ট 13-র মতো চলে আসবে, হ্যাঁ 13 আসতেছে। তুমি 13টা করে করে ভাগ করতেছো, তার মানে কি এটা ভাগ করা যায় হচ্ছে 52 ফ্যাক্টোরিয়াল উপায়ে, বাট ভাগ কতগুলো ভাগ আছে? 13 ফ্যাক্টোরিয়াল, 13 ফ্যাক্টোরিয়াল, 13 ফ্যাক্টোরিয়াল, 13 ফ্যাক্টোরিয়াল। ওই যে ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম, বাট সমান ভাগ দেখে কয় ভাগে ভাগ করলাম? 4 ভাগে, সেই 4 ফ্যাক্টোরিয়াল দিয়ে আবার ভাগ হয়ে যাবে, 4 ফ্যাক্টোরিয়াল দিয়ে আবার ভাগ হয়ে যাবে। এটা কিন্তু আমরা বন্টন এখনো করি নাই, এটা জাস্ট বাছাই করছি, এটা জাস্ট ভাগ করছি। ভাগ করা ইনটু আবার লাস্টে সাজানো আছে, এখন আবার সাজাইতে হবে। কয়জনের মধ্যে সাজাচ্ছ? 4 জনের মধ্যে। তো 4 জনের মধ্যে আবার সাজানো যায় 4 ফ্যাক্টোরিয়াল উপায়, তখন দেখবো ওই 4 4 কেটে যাবে, ঠিক যেটা আগেরটাই হয়েছিল, ওই এক্স কেটে গেছিল। বুঝছো? তো এটা জাস্ট ছোট্ট একটা টপিক, আমাদের বইয়ে দেওয়া আছে, এখান থেকে এমসিকিউ চলে আসে, এই জন্য দেখাই দিছি, এটা অতটা নেসেসারি না। তাহলে এই ছিল মোটামুটি আমাদের বিন্যাস ও সমাবেশ পুরো চ্যাপ্টার।
আশা করি তোমরা প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার করতে পারছো এবং নিজেরা প্রচুর ভাবতে হবে ভাই এই চ্যাপ্টার মানে সেলফ ডিপেন্ডেন্সি অনেক বেশি এই চ্যাপ্টারটার উপর। ইভেন তুমি দেখবা এই যে একবার কমপ্লিট করছো, তুমি যদি একটু চর্চা না করো কয়েকদিন পর অনেক কনসেপ্ট ভুলে যাবা। তাই কি করতে হবে, কয়েকদিন পর পর একটু রিভিশন দাও বা এক্সাম দাও বা প্র্যাকটিস করো। বইয়ের পিছনে এমসিকিউ আছে না, খুলে 50টা একবারে নিয়ে বসো, একবারে সলভ করে ফেলো। তাহলে কবে রেগুলার মাথায় যদি টাচ করো বা কনসেপ্টগুলো তোমার মাথায় বসে যায়, এটা কিন্তু কমন সেন্স। তোমার চিন্তা ভাবনা যদি এরকম হয়ে যায় যে তোমার কমন সেন্স অ্যাপ্লাই করতেছো, ম্যাথসের চিন্তা ভাবনা এভাবে করতেছো, তাহলে অটোমেটিক দেখবে এরপর এগুলা মানে করতে পারবে, অত ভাবা লাগবে না। তুমিই বুঝবা যে কখন সমাবেশ করে বিন্যাস করতে হবে, কখন সরাসরি বিন্যাস করা যাচ্ছে, কখন দুইটাই একসাথে করা যাচ্ছে। বুঝতে পারছো? তাহলে এই ছিল মোটামুটি আমাদের পুরো চ্যাপ্টার। থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে যারা একদম শুরু থেকে দেখতেছো। ঠিক আছে, আর কমেন্টে জানাতে পারো যে তোমাদের কোনো সাজেশন থাকলে বা আর কী কী করলে ক্লাসে তোমাদের জন্য বেটার হবে। ওকে, তাহলে এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফিজ সবাইকে, আসসালামু আলাইকুম।